প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। গত ক্লাস পর্যন্ত আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বলের নিউটনের প্রথম সূত্র পড়েছিলাম। আজকে আমরা যেটা পড়ব, এরপর নিউটনের দ্বিতীয় সূত্রও আমরা পড়েছি। আজকে আমরা পড়ব একটা নতুন টপিকস। আজকে আমাদের ক্লাসের মটো হচ্ছে বরফ কঠিন কপি কল এবার হবে সহজ জল। অর্থাৎ এই কপি কল তোমাদের কাছে অনেকের কাছে কঠিন মনে হয়। তো আশা করি আজকের ক্লাসের পর এই কপি কল তোমাদের কাছে পানির মতোই সহজ হবে। তো আজকের ক্লাসে আমরা দুইটা জিনিস মূলত আলোচনা করব, একটা হচ্ছে মহাকর্ষ বল আর একটা হচ্ছে কপি কল। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের পড়াশোনায়। প্রথমে হচ্ছে মহাকর্ষ বল। তো আমরা সবাই জানি যে মহাকর্ষ বলকে সর্বপ্রথম সুসংজ্ঞায়িত করছেন বিজ্ঞানী নিউটন। বিষয়টা এরকম না যে ওনার আগে মহাকর্ষ বল ছিল না, মহাকর্ষ বল ছিল, কিন্তু এই জিনিসটাকে ওইভাবে কেউ পরিমাপ করে নাই বা থিওরি আকারে প্রকাশ করে নাই। ওনার মাথায় আপেল পড়ার ঘটনা আমরা সবাই জানি, কিন্তু যদি তাল পড়তো তাহলে সে বুঝতো কত ধানে কত চাল, তাহলে আর আমাদের কষ্ট করে মহাকর্ষ বল হয়তো বা পড়া লাগতো না। তো যাই হোক, তো নিউটনের যে মহাকর্ষ সূত্র সেটা বিবৃতি হচ্ছে এরকম যে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে নিচের দিকে আকর্ষণ করে। এটা একটা মৌলিক বল, আমরা বল অধ্যায়ের প্রথম দিকে পড়েছি যে মহাবিশ্বের চারটা মৌলিক বল আছে। এই চারটি মৌলিক বলের মধ্যে যেটা প্রথম আমরা পড়েছিলাম সেটা হচ্ছে মহাকর্ষ বল। এবং এই মহাকর্ষ বল দুইটা বস্তুর মধ্যে ক্রিয়াশীল হওয়ার শর্তটা হচ্ছে এই সেই বস্তুর মধ্যে কি থাকতে হবে, ভর থাকতে হবে। যে কোনো দুইটা বস্তুর মধ্যে ভর থাকলেই তারা পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করবে। তো এই যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলের মানটা কেমন হবে? এই আকর্ষণ বল বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের এই যে লাইনটা বুঝতে হবে, মেইন সূত্র হচ্ছে যে লাল কালি দিয়ে, সেটা হচ্ছে কি বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে আকর্ষণ বলটা কার সমানুপাতিক? ভরের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ একটা বস্তুর ভর যদি হয় m1 আর একটা বস্তুর ভর যদি হয় m2, তাহলে আকর্ষণ বলটা কার উপর নির্ভর করবে? এদের ভরের গুণফলের উপর নির্ভর করবে, ইন্ডিভিজুয়াল একটা বস্তুর ভরের উপর নির্ভর করবে না। যেমন ধরে নেই যে একটা বস্তুর ভর আগে ছিল 2 কেজি, পরে হলো 4 কেজি, তাহলে এদের গুণফল কত? 8। ঠিক আছে, এখন মনে করো একটু পরে এই বস্তুটা হয়ে গেল, আমরা 8 কেজি আর 1 কেজি ভরের আর একটা বস্তুকে নিলাম, তাহলে এখানেও গুণ করে কিন্তু 8ই হবে। তার মানে বোঝা গেল যে এই নিউটনের সূত্র অনুযায়ী দুইটা ভরের গুণফলই কি সেম সেম, এই জন্য এটা কি হয়ে যাবে, তোমার আকর্ষণ বল কি হবে, সমান থাকবে। যেহেতু যেহেতু গুণফলের সমানুপাতিক, কিন্তু গুণফলটা তো কি সেম, তাহলে ইন্ডিভিজুয়াল ভর আলাদা হওয়া সত্ত্বেও গুণফলটা একই হওয়ার কারণে কি হয়ে গেল, আকর্ষণ বল সমান হবে। এখন আমরা যদি এইটাকে কমিয়ে 4 কেজি করি আর 1 কেজি থেকে বাড়িয়ে এটাকে 4 কেজি করি, এবার দেখো কত হলো, 4 × 4 = 16, অর্থাৎ 4 ও 4 গুণ করলে হচ্ছে 16। তো আগে ছিল 8 গুণফলটা, এবার গুণফল হয়ে গেল 16, অর্থাৎ দ্বিগুণ। তাহলে এবার আকর্ষণ বলও 2 গুণ হবে, অর্থাৎ 1 কেজি এবং 8 কেজি ভরের দুইটা বস্তু নিজেদেরকে যে বলে আকর্ষণ করবে, দুইটা 4 কেজি ভরের বস্তু পরস্পরকে তার 2 গুণ বেশি বলে আকর্ষণ করবে। তাহলে এই হচ্ছে গুণফল, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি একটা বস্তুর ভরের পরিবর্তন হতে পারে, বাট আমরা খেয়াল করব বস্তু দুইটার গুণফল পরিবর্তন হয়েছে কিনা। যদি গুণফল বেড়ে যায় তাহলে আকর্ষণ বল বেড়ে যাবে, গুণফল যদি একই থাকে তাহলে আকর্ষণ বল বাড়বে না, অর্থাৎ সেম সেম থাকবে। ঠিক আছে, আর এটা হচ্ছে প্রথম শর্ত। মানে নিউটনের মহাকর্ষ বলের যে সূত্র আছে সেটা হচ্ছে দুইটা অংশ। তো প্রথম অংশটা আমরা বুঝলাম। দ্বিতীয় অংশটাতে বলতেছে যে এই বলটা আবার কার উপর নির্ভর করবে, মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এই যে আমরা বলের কথা বললাম, এখন দুইটা বস্তু যত দূরেই থাক না কেন তারা কি একই বলে আকর্ষণ করবে? দূরে থাকলে কি সেরকম আকর্ষণ হয়, না কাছে থাকলে বেশি আকর্ষণ হয়? ডেফিনেটলি কাছে থাকলে বেশি আকর্ষণ হবে। তো এই যে এখন দূরত্ব যদি পরিবর্তন হয় এবং দূরত্ব যদি তোমার কমে বাড়ে তাহলে আকর্ষণ বলগুলো কীরকম হবে, তো সেটার সম্পর্কে নিউটন বলতেছেন যে মনে করো এই বস্তু দুইটার মধ্যে দূরত্ব হচ্ছে 2 মিটার উদাহরণ হিসেবে, এবং তাদের মধ্যে একটা বল আছে, সেই বলটা ধরে নিলাম কি এফ। এখন এটা এই বস্তুটাকে দ্বিতীয় বস্তুটাকে এবার আমরা সরিয়ে এটাকে দূরত্বটাকে আমরা 2 মিটার থেকে 4 মিটার করলাম, 2 মিটার থেকে 4 মিটার করলাম। তাহলে দূরত্ব যেহেতু বেড়ে গেল, তার মানে আকর্ষণ বল কি হবে, কমে যাবে। কমে কতটুকু হবে? তো উনি বলতেছেন যে সেটা হচ্ছে যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ দূরত্ব আগে ছিল 2,
এখন হলো 4, অর্থাৎ কত গুণ কমে গেল? 2 গুণ কমে গেল। 2 গুণ দূরত্ব, দূরত্ব 2 গুণ কি হলো? বেড়ে গেল। দূরত্ব 2 গুণ বেড়ে গেল। দূরত্ব হচ্ছে 2 গুণ বাড়লো। দূরত্ব যদি 2 গুণ বাড়ে তাহলে বলতেছে উনি যে আকর্ষণ বল, তাহলে আমরা বুঝতেই পারছি দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমবে, কিন্তু 2 গুণ কমবে না। ওখানে যেরকম যত গুণ বল বাড়বে আকর্ষণ বলও তত গুণ বাড়ছে, বিষয়টা ওইরকম। এখানে দূরত্ব যত গুণ বাড়বে আকর্ষণ বল আমরা বুঝতেছি কমবে, দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমবে। কিন্তু কিন্তু এটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক, এই যে বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ যত গুণ দূরত্ব বাড়বে আকর্ষণ বল তার বর্গ, ওই সংখ্যাটাকে আমরা বর্গ করে যত পাবো তত গুণ কমবে, অর্থাৎ 2 দুগুণে 4 গুণ আকর্ষণ বল কি হবে? কমে যাবে। ঠিক আছে? তাহলে আগে যদি 4 থাকতো এখন হবে কি? আগে যদি f থাকতো এখন হবে কি? f/4। ঠিক আছে? আবার দূরত্ব যদি 3 গুণ বেড়ে যায়, দূরত্ব যদি কি হয়? 3 গুণ বেড়ে যায়, তাহলে আকর্ষণ বল হবে কত? f/9, অর্থাৎ 3 3-কে 9 গুণ কমে যাবে। 9 গুণ কম হবে, 9 গুণ কম হবে। ঠিক আছে? তো এই যে ব্যস্তানুপাতিক কথার অর্থটাই হচ্ছে এইটা। সমানুপাতিক শব্দের একরকম অর্থ আছে, ব্যস্তানুপাতিক শব্দের আরেক রকম অর্থ আছে। সমানুপাতিক কথার অর্থ হচ্ছে যে এক মানে যেকোনো একটা জিনিস, এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, অর্থাৎ এক্স এবং ওয়াই এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। এই কথা সমানুপাতিক শব্দের অর্থ হচ্ছে এক্স এর মান যদি বাড়ে ওয়াই এর মানও কি হবে? বেড়ে যাবে। এক্স এর মান যত বেশি হবে ওয়াই এর মানও তত বেশি হবে। আর ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে এইরকম, নিচে 1/x। আমরা জানি যে হরের মান যত বাড়ে ভাগফলটার মান কি হয়? তত কমে যায়। সেক্ষেত্রে ভাগফলটাই তো হচ্ছে কি? ওয়াই। তাহলে এই যে নিচে এখন এক্স এর মান যত বেশি হবে ওয়াই এর মান কি হবে? তত কমে যাবে। ঠিক আছে? এক্স এর মান যত কম হবে, 1-কে আমরা যত ছোট সংখ্যা দিয়ে ভাগ দেবো সেটার মান তত বেশি হবে। তার মানে এই হরের মান যত কম হবে ভাগফলটা অর্থাৎ ওয়াইটার মান হবে তত বেশি। এই যে একটা জিনিসের সাথে এইখানে এক্স এর সাথে ওয়াই এর সম্পর্কটা হচ্ছে কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে? তাহলে সমানুপাতিক সম্পর্ক হচ্ছে দুইটা জিনিসের মধ্যে যখন সমানুপাতিক সম্পর্ক হবে তখন একটা জিনিসের মান যত গুণ বাড়বে আর একটা জিনিসের মান তত গুণ বাড়বে। আর যখন ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে তখন একটা জিনিসের মান যত গুণ বাড়বে আর একটা জিনিসের মান তত গুণ কমবে। আর এটা যত গুণ কমবে ওটা তত গুণ বাড়বে। বাট এখানে শুধু ব্যস্তানুপাতিক কথা বলা নাই, বলা আছে বর্গের ব্যস্তানুপাতিক। বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে এখানে ওই ব্যস্তানুপাতিকের সাথে আরেকটি কি আছে? নতুন শব্দ যুক্ত আছে, সেটা হচ্ছে কি? বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে এখানে সম্পর্কটা হবে ওয়াই প্রপোর্শনাল 1/x², অর্থাৎ এক্স যত গুণ হবে, দেখো এক্স যদি এক্স এর মান যদি 2 বসাই আমরা, ওয়াই কিন্তু হবে 1/2 হবে না, 1/4 হবে। ঠিক আছে? এক্স এর মান যদি আমরা কি বসাই? 1/2 বসাই, তাহলে ওয়াই এর মান কিন্তু হবে 1/2 দুগুণে 4। তার মানে কি? বর্গের আকারে কমে গেল। এইখানে কিন্তু বর্গ নেই, গুণফলের বর্গের সমানুপাতিক নেই, এই জন্য এখানে বর্গ করার প্রয়োজন হচ্ছে না। তো আশা করি এই যে সূত্রের যে বিবৃতিটা এটা তোমরা কি বুঝতে পারছো। তো সেইটাকেই আমরা এখানে লেখার চেষ্টা করেছি যে এফ প্রপোর্শনাল হচ্ছে m1 এবং m2, আবার প্রথম অংশটা, আর দ্বিতীয় অংশটা হচ্ছে এফ প্রপোর্শনাল 1/d²। তাহলে যদি মধ্যবর্তী দূরত্ব কি হয়? d হয় বস্তু দুইটার। তাহলে এই দুইটাকে আমরা একসাথে কম্বাইন করি, এই দুইটাকে যদি আমরা একসাথে কম্বাইন করি তাহলে লিখতে পারবো এফ প্রপোর্শনাল m1 ইন্টু m2 ডিভাইডেড বাই d²। এখন যে কথাটা সেটা হচ্ছে আমরা সবাই জানি এই সমানুপাতিক ধ্রুবক চিহ্ন এটাকে তুলে দিয়ে এখানে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক বসাতে হয়। এই সমানুপাতিক ধ্রুবকটা হচ্ছে এখানে জি। এখন জি হচ্ছে একটা মান। হলো জি এর কেন দরকার? তার কারণ আমরা বারবার বলতেছি যে ভর যদি 2 গুণ হয় তাহলে আকর্ষণ বল 2 গুণ হবে। দূরত্ব যদি 2 গুণ হয় আকর্ষণ বল 4 গুণ 4 ভাগ হবে। মানে 4 গুণ হবে না, 4 ভাগ হবে, কমে যাবে। তো এই যে আমরা বলতেছি গুণ হবে, ভাগ হবে, কার সাথে? কার সাথে? কার সাথে গুণ বা ভাগ হবে? তাই না? তাহলে আমাদের তো আগে একটা নোন বলের মান থাকতে হবে। তাহলে একটা আমাদের কি একটা বলের মান জানা থাকতে হবে। তারপর সে আমরা তাহলে একটা নির্দিষ্ট ভরের জন্য আর নির্দিষ্ট দূরত্বের জন্য আমাদের বলের মান কি জানা থাকতে হবে। তারপর ওই ওই ভরের গুণফলের মান যদি 2 গুণ হয়, তাই না? তাহলে সেখান থেকে
যত গুণ হইলো তাহলে বলকে আমরা তত গুণ করব। আবার দূরত্ব ওই মান থেকে যদি আমরা 2 গুণ করি তাহলে বলকে ওটাকে আমরা 2 দুগুণে 4 দিয়ে ভাগ করব। তাহলে তার মানে আমাদের অবশ্যই কি লাগবে? একটা প্রাথমিক ভ্যালু লাগবে না? প্রাথমিক ভ্যালু না থাকলে আমরা শুধু বলতেছি যে দূরত্ব 2 গুণ বাড়লে আকর্ষণ বল 2 গুণ বাড়বে। সরি 2 দুগুণে 4 গুণ কমবে। ভরের গুণফল যদি 4 গুণ বাড়ে তাহলে আকর্ষণ বলও 4 গুণ বাড়বে। তাহলে এই যে একটা প্রাথমিক মান লাগবে তো আমাদের। সেই প্রাথমিক মানটা বের করে এই প্রাথমিক মানটার নামই হচ্ছে কি প্রত্যেকটা সূত্র যে বিজ্ঞানী প্রদান করেন ঠিক তারা সবাই কি করেন একটা প্রাথমিক মান এরকম করে দিয়ে দেন নির্দিষ্ট কিছু শর্তে। সেই প্রাথমিক মানটাকেই আমরা বলি মহাকর্ষীয় ধ্রুবক বলি। এইখানে মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে এই প্রাথমিক মানটা দেওয়া হয়েছে এই জন্য এটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। ঠিক আছে? তো এখানে প্রাথমিক মানটা কিভাবে নির্ধারণ করা হয়েছে? তো প্রাথমিক মানটা এমনভাবে সাধারণত নির্ধারণ করা হয় যেটা মানুষের বুঝতে কি হয় সুবিধা হয়, হিসাবেরও সুবিধা হয়। ঠিক আছে? এই জন্য সাধারণত প্রাথমিক মানটা একক দিয়ে হিসাব করা হয়, অর্থাৎ এক একক যে কোনো জিনিসের এক একক পরিমাণ নিয়ে হিসাব করা হয়। তাহলে এক একক নিয়ে হিসাব করলে আমাদের কি হবে? ওই অন্য যে কোনো এককের জন্য ওটার সাথে জাস্ট গুণ করে দেওয়া হয়। আমরা সাধারণত হিসাব করি 1 কেজির দাম কত? একটা জিনিসের দাম কিন্তু আমরা বলি না, ভাই 5 কেজি কত? ভাই 2.5 কেজি কত? আমরা কিন্তু গিয়ে জিজ্ঞেস করি 1 কেজি জিনিসের দাম কত? তারপর আমার প্রয়োজন যদি হয় 2.5 কেজি তাহলে আমি 1 কেজির দামকে 2.5 দিয়ে গুণ করে তার মানটা বের করি। তাহলে আমরা সবকিছু বাজারে যখন হিসাব করি তখন এককই হিসাব করি। 1 কেজি, 1 পিস, 1 মণ, মানে সবসময় এক করে হিসাব করি। তাহলে কেন হয়? এই হিসাবটা করলে আমাদের সুবিধা হয়। তো এইজন্য এখানে যেটা করা হয়েছে সেখানে তাহলে এখানে প্রাথমিক মানটা নেওয়া হয়েছে। তাহলে প্রাথমিক মান নেওয়ার জন্য যদি M1 এর মান আমরা কি নেই? 1 কেজি নেই। M2 এর মানও যদি আমরা কি নেই? 1 কেজি নেই। তাহলে এখানে গুণফলটা কিন্তু কি হয়ে গেল? 1 হয়ে গেল। 1 কেজি স্কয়ার হয়ে গেল। তার মানে 1 কেজি স্কয়ার গুণফলের জন্য আমরা মানটা বের করে নেব। তাহলে যদি আমরা 2 কেজি পাই তাহলে 2 দিয়ে তাহলে ওইটা 1 কেজির জন্য যে মানটা পাবো সেটাকে যদি আমরা 2 কেজি হয় তাহলে 2 দিয়ে গুণ করব। 3 কেজি হলে 3 দিয়ে গুণ করব। 4 কেজি স্কয়ার হলে 4 দিয়ে গুণ করব। ইজিলি হয়ে গেল। আবার একইভাবে এই ডি এর মানটাও কত নেওয়া হয়েছে? 1 মিটার। ডি এর মান যদি 1 মিটার হয় সেক্ষেত্রে ডি স্কয়ারের মানও হবে কি? 1 মিটার স্কয়ার। এখন দূরত্ব যদি 2 মিটার হয় তাহলে 2 দুগুণে 4 মানে তাহলে 1 কেজি স্কয়ার আর 1 মিটার স্কয়ারের জন্য আমরা মানটা কি পেয়ে গেলাম। এখন আমরা যে কোনো র্যান্ডম মানের জন্য যেটাই মান হবে সেটাকে জাস্ট কি করব? ওই মানের সাথে গুণ করে দেব। তাহলে কি হবে? আমাদের ইজি হয়ে যাবে। এই জন্য কি করা হয়? এই 1 কেজি 1 কেজি ভরের তাহলে উনি যেটা করছেন সেটা 1 কেজি ভরের 2টা বস্তুকে 1 মিটার দূরে রাখছেন। রাখার পর ওদের যে আকর্ষণ বল এগুলো সব তাহলে কি হয়ে গেল? 1, 1, 1, 1 হয়ে গেল। সব 1 হয়ে গেল। তাহলে থাকলো শুধু কি? জি একা থাকলো। তার মানে এই মুহূর্তে এই যে সব 1 কেজি 1 কেজি 1 মিটার করে আকর্ষণ বলের যে মানটা পাওয়া গেল সেটাই হচ্ছে কি? জি। তাহলে জি জিনিসটা কি? জি মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে দুটি 1 কেজি ভরের বস্তু। দুটি 1 কেজি ভরের বস্তু, এটাও 1 কেজি, এটাও 1 কেজি। এই দুইটি 1 কেজি ভরের বস্তু এদেরকে যদি কি করা হয়? 1 মিটার দূরে রাখা হয়। তাহলে তাদের যে মধ্যবর্তী আকর্ষণ বল সেটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান। পরীক্ষা-নিরীক্ষা করে পাওয়া গেছে সেটার মান হচ্ছে 6.67 গুণন 10 ইনভার্স 11। এটা মান খুবই কম। এত নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে এর মান। তো আমরা তাহলে এই জিনিসটা বুঝতে পারলাম আমরা। তাহলে এটা আমরা নিচে দেখিয়েছি যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান হচ্ছে কত? 6.673 ও লেখে অনেক সময় 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এখন এখানে তোমাদের আমি একটা জিনিস শেখাবো যে এই জি এর যে একক এটা মাথায় রাখা তোমাদের জন্য অনেক সময় কি হয়ে যায়? কষ্ট হয়ে যায়। জি এর এককটা কিভাবে তোমরা মনে রাখবে? অনেক সময় এমসিকিউতে আসে বা পরীক্ষার খাতায় অনেক সময় জি এর মান লিখতে হয়। যদিও এগুলো সবসময় বাধ্যতামূলক নয় লেখা, কিন্তু তারপরও কি লেখাটা এটা মাইনাস হবে, লেখাটা উচিত। যারা 100% মার্কস পেতে চায় তাদের জন্য এগুলো ছোটখাটো ভুলও করা উচিত না। তাহলে এই যে এটা বের করার আমি একটা খুব সুন্দর একটা কৌশল বের করে দিচ্ছি তোমাদের। যেমন এফ সমান আমরা এখানে জানি জি। এই সূত্র কিন্তু সবারই মনে থাকবে। ইভেন এটা তোমরা এই সূত্র সবাই জানো, এটা আমরা সবাই পড়ে। এখন এইখান থেকে যে জিনিসের আমরা একক বের করব সেইটাকে ডান দিকে বাম দিকে একা রেখে আমরা একটা ইকুয়েশন ডেভেলপ করব। দেখো ইকুয়েশন জি কে যদি এদিকে রেখে তাহলে ডি কোথায় চলে যাবে? এফ। জি কে একা তার জায়গায় দিয়ে রাখবো আর ডি স্কোয়ারকে নিয়ে যাবো এফ এর জায়গায়, তাহলে ওটা উপরে চলে যাবে, এফ ডি স্কোয়ার হবে। আর M1 এবং M2 জি এর উপরে ছিল, জি এর সাথে গুণ ছিল, তাহলে এফ এর দিকে এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে।
এই যে জি এর মান। এখন আমরা কি করব? কিছু না করে এই জিনিসগুলোর একক বসিয়ে দেব। বলের একক কি? নিউটন। আর ডি এর একক কি? মিটার। দূরত্ব মিটার স্কয়ার। আর ভর, দুইটা ভর যেহেতু, তাহলে এই ভরের একক কেজি, এই ভরের একক কেজি। তাহলে দুইটা কেজি গুণ করলে হবে কেজি স্কয়ার। তাহলে জি এর একক পেয়ে গেলাম আমরা নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে এইরকম করে যে কোনো জটিল যে ধ্রুবকগুলো আছে সেগুলোর একক আমরা হিসাব করতে পারি। তাহলে আশা করি তোমরা নিউটনের যে এই মহাকর্ষ যে বল, তারপর জি এর মান, এই জিনিসটাকে বুঝতে পারছো। সো এটা নিয়ে আমরা আর খুব বেশি কথা বাড়াবো না, কারণ এই ক্লাসে আমাদের মেইন ফোকাস থাকবে কপিকলকে জল বানানোর, কিভাবে কপিকলকে জল বানানো যায়। এখন আমরা আরেকটা জিনিস দেখি যে এখন পৃথিবী তো একটা বিশাল বড় বস্তু। পৃথিবী কি একটা অনেক বড় কি গোলক। এখন এই পৃথিবী, তাহলে আমরা পৃথিবীর উপর অবস্থান করতেছি, পৃথিবীর উপর একটা ছোট্ট মনে করো বস্তু আছে, তাহলে পৃথিবী এবং এই বস্তুও তো পরস্পরকে কি করতেছে? আকর্ষণ করতেছে। মজার বিষয় আছে, পৃথিবী এবং বস্তুর মধ্যে যে যে আকর্ষণ বল, এই আকর্ষণ বলটাকেই আমরা এতদিন কি হিসেবে জেনেছি? ওজন হিসেবে জেনেছি। ঠিক আছে? এই যে কোনো বস্তুর উপর পৃথিবীর মহাকর্ষীয় বলের কারণে যে আকর্ষণ বল, তাকেই আমরা ওই বস্তুর ওজন হিসেবে এতদিন জেনে আসছি। তাহলে বস্তুর ওজন আসলে নতুন কিছুই না। বস্তুর ওজন হচ্ছে এই যে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে, তাহলে পৃথিবীর উপরস্থ কোনো বস্তুও পৃথিবী দ্বারা কি হবে? আকর্ষিত হবে। যদি ওই বস্তুটাও পৃথিবীকে আকর্ষণ করে, অর্থাৎ দুইজনের মধ্যে একটা আকর্ষণ বল হবে। এই জন্য সব কিছুকে, এই যে আকর্ষণ বলের কারণে পৃথিবী নিজের দিকে সবাইকে টেনে নেয়। তাহলে অন্য বস্তুগুলো কেন পৃথিবীর দিকে যায় না? বস্তুগুলোই শুধু পৃথিবীর দিকে আসে, পৃথিবী কেন বস্তুগুলোর দিকে যায় না? তো এটা আমরা থার্ড লতে পড়বো। তখন এমনি মাথায় রাখো, ছোট বস্তু যেহেতু ছোট বস্তু ওই গতিশীল হবে, বড়টা যেহেতু পৃথিবী অনেক বড় ও ওইভাবে গতিশীল হয় না, হইলেও সেটা খুবই সামান্য। আর তাছাড়া পৃথিবী মহাবিশ্বের একটা বিশাল যে আমরাও মহাবিশ্বের সদস্য, পৃথিবীও মহাবিশ্বের সদস্য, কিন্তু পৃথিবীটা কি, পৃথিবীর ভর আমাদের তুলনায় কি হাজার হাজার গুণ বেশি। সেক্ষেত্রে দেখা যায় যে যে অন্যান্য গ্রহ নক্ষত্র সবকিছু মিলে একটা ব্যালেন্সড পজিশন তারা তৈরি করে নিয়েছে, কিন্তু আমরা ছোট সদস্য হিসেবে ওইভাবে অতটা পারি নাই। তো যাই হোক, এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে পৃথিবী কেন গতিশীল হয় না, আমরাই বা কেন গতিশীল হই। তো এখানে আমরা এখানে যদি বলি যে যে দুটি বস্তুর মধ্যে একটা যদি হয় পৃথিবী, তার ভর হচ্ছে এম, আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে কত? আর। আর অন্যটি হচ্ছে পৃথিবীর উপরস্থ কোনো বস্তু যার ভর হচ্ছে স্মল এম। তাহলে তাদের মধ্যকার আকর্ষণ বল ওই মহাকর্ষ সূত্র অনুযায়ী কি হবে? এফ ইন্টু এফ সমান হবে জি। এম হচ্ছে কি ছোট বস্তুটার ওজন, এই বস্তুর ওজন হচ্ছে এম, আর পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম। ঠিক আছে? আর পৃথিবীর ব্যাসার্ধ, এখানে পৃথিবীটা গোল হইতো, তবে একটু বাঁকা হয়ে গেছে, যাই হোক, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর। এখন পৃথিবীর ব্যাসার্ধে, পৃথিবীর উপরস্থ একটা গাছের উপর বা মাটির উপর বা একটা বিল্ডিং এর উপর সাধারণত যখন একটা বস্তু থাকে, তখন পৃথিবীর যে ব্যাসার্ধ বিশাল ৬,৪০০, প্রায় ৬,৪০০, ৬,৪০০ কিলোমিটার, ৬,৪০০ কিলোমিটার ব্যাসার্ধের তুলনায় ওই ছোট্ট একটা বিল্ডিং বা গাছ বা এইটুকু দূরত্ব সাধারণত কি করা হয়? হিসাব করা হয় না। এই জন্য কোনো বস্তুর সাথে পৃথিবীর যে দূরত্ব, সেটা পৃথিবীর ব্যাসার্ধ হিসেবেই কি ধরা হয়। এখন তোমরা মনে করতে পারো একটা বস্তু তো পৃথিবীর উপরেই আছে, তাহলে দূরত্ব কি শূন্য হয়ে যাওয়ার কথা, তাহলে এটা কেন্দ্র থেকে কেন মাপা হচ্ছে? তাহলে এটা মাথায় রাখবা, যে কোনো বড় বস্তুর জন্য এই দূরত্বটা কেন্দ্র থেকে হিসাব করা হয়। অর্থাৎ যে কোনো বস্তু, যে কোনো এরকম বড় বস্তুর ক্ষেত্রে আমরা জানি যে ভর কেন্দ্র বলে একটা কনসেপ্ট আছে, তার যেই মহাকর্ষ বল হোক বা আকর্ষণ বল হোক বা যেটা যে ভর কেন্দ্র হোক, সেটা ওই বস্তুর কি মিডিল থেকে কি করে ক্রিয়া করে। তখন এখানে যে কোনো দিকে যদি বস্তু থাকে অনেকগুলো, তাহলে সবগুলো বস্তুই কিন্তু আলটিমেটলি কি তার এই কেন্দ্রের দিকে কি হবে? আকর্ষিত হবে। সবগুলো বস্তুই তার কেন্দ্রের দিকে আকর্ষিত হবে। তাহলে বাইরে থেকে দেখে মনে হবে যেন কেন্দ্র থেকেই সমস্ত বল কি করতেছে? কাজ করতেছে। এই জন্য এখানে কেন্দ্র থেকে দূরত্ব হিসাব করা হচ্ছে। ঠিক আছে? তাহলে এই পৃথিবীর ব্যাসার্ধটা যদি আর হয়, সেই ক্ষেত্রে পৃথিবীর দূরত্বটা, তাহলে এই পৃথিবী থেকে বস্তুর দূরত্ব যদিও শূন্য, কিন্তু আসলে এই যে মাপতেছি আমরা কেন্দ্র থেকে, কেন্দ্রই থেকেই সমস্ত বল কাজ করতেছে বলে মনে হয়, তখন এই জন্য কি করা হচ্ছে? কেন্দ্র থেকে হিসাব করা হচ্ছে। তাহলে ডিস্টেন্সটা কি ধরা আছে? কেন্দ্র। আবার অন্যভাবেও হিসাব করা যায়। একটু যদি এক্সপ্লেইন করি, তাহলে এটা হচ্ছে বস্তু। এখন এই যে পৃথিবী,
পৃথিবীটা যদি আমি গোল করে আঁকি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যদিও বাস্তবে কিন্তু পৃথিবী গোল না। পৃথিবী একটু কমলা লেবুর মতো চ্যাপ্টা, তারপরও আবারও তো বাঁকাই হয়ে গেল। এবার গোল হবে। আচ্ছা, এই যে গোল বস্তু হইল। এখন মনে করো এই যে পৃথিবীর কেন্দ্র মনে করো এটা। এখন এখন এটা তো আকর্ষণ, আমরা জানি যে এই মহাকর্ষের যে সূত্রটা এটা বিন্দু বস্তুর জন্য কি সবচেয়ে ভালো খাটাই। তো এখন দেখো এটা যদি একটা বস্তু হয়, বস্তুটা ছোট, এখন পৃথিবীর ছোট ছোট যদি অনেকগুলো, এখানে তো ছোট ছোট অসংখ্য কি আছে, 1 কেজি ভরের যদি পুরো পৃথিবীটাকে কি করি আমরা 1 কেজি 1 কেজি 1 কেজি করে কি অসংখ্য ভাগে ভাগ করি, তাহলে দেখো পৃথিবীর প্রত্যেকটা 1 কেজি কণার বস্তুই এই বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করবে। উদাহরণ হিসেবে যদি আমরা এখানে একটা বস্তু নেই তাহলে এর আকর্ষণ বলটা হবে কোন দিকে, এখান থেকে এই দিকে হবে। যদি এখানে একটা বস্তু নেই তাহলে তার আকর্ষণ বল হবে কোন দিকে, এখানে। যদি এখানে একটা বস্তু নেই তাহলে তার আকর্ষণ বলটা হবে এইরকম। আর যদি এখানে একটা বস্তু নেই তাহলে তার আকর্ষণ বল হবে এইরকম। এরকম করে যতগুলো বস্তুই নেব তার আকর্ষণ বল হবে সমান সমান। এখন এই দিকে যদি আমরা একটা দাগ টানি মিডিল বরাবর, এখন দেখো তাহলে এই এই অংশগুলোর বস্তু, তাহলে ডিস্টেন্সটা দেখো, তাহলে এই দিকে যতখানি এই দিকের ডিস্টেন্সগুলো কম আর এই দিকের ডিস্টেন্সগুলো একটুখানি বেশি। তাহলে আমরা এখন কোন ডিস্টেন্সটা নেব, তাহলে পুরো পৃথিবী যখন একটা সুষম গোলক হিসেবে যদি আমরা কল্পনা করি, তাহলে দেখো এই ডিস্টেন্সটা যদি 0 হয় আর এই ডিস্টেন্সটা যদি কত হয় 2 r হয়, তাহলে এই ডিস্টেন্স 0 আর এখান থেকে এই ডিস্টেন্সটা আছে 2r। তাহলে আমরা কি করতে পারি, অ্যাভারেজ ডিস্টেন্স নিতে পারি। তাহলে কত হবে, r হবে। তো এইরকম করে আমরা যদি প্রত্যেকটা যতগুলো পয়েন্ট আছে সবগুলোকেই যদি আমরা আলাদা আলাদাভাবে কল্পনা করি, তাদের দূরত্ব নেই, তাহলে অনেকগুলো দূরত্ব হবে। কিন্তু এটাকে সুষম গোলক যদি আমরা মনে করি তাহলে অ্যাভারেজ দূরত্ব যদি আমরা r হিসাব করি তাহলে সেটা কি হবে, সুবিধা হবে আমাদের। এই জন্য এখানে অ্যাভারেজ দূরত্ব r নেওয়া হয়েছে। তো যাই হোক, তো এই ধরনের কাজ ক্ষমতা শক্তির অধ্যায়গুলোতে আমরা এরকম অ্যাভারেজ দূরত্ব নিয়ে হিসাব করা শিখবো। যেরকম পরিবর্তনশীল দূরত্ব যখন হয় তখন কি হবে, এভারেজ দূরত্ব নিয়ে কাজ করতে হয়, সেটা কাজ ক্ষমতা শক্তির অঙ্কে আছে। তো তাহলে এইটা হচ্ছে, তাহলে পৃথিবী এবং বস্তুর মধ্যেকার আকর্ষণ বল হচ্ছে এইটা। তাহলে এই আকর্ষণ আমরা জানি যে কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করে, অর্থাৎ পৃথিবী যখন কোনো একটা বস্তুর উপর কি করবে, বল প্রয়োগ করবে, বলের সাথে কি জিনিসের একটা সম্পর্ক আছে, ত্বরণের সম্পর্ক আছে। নিউটনের সেকেন্ড লতে আমরা পড়ছি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে কি হয়, ত্বরণ হয়। তাহলে এই যে মহাকর্ষীয় বল এফ প্রয়োগ হচ্ছে, তাহলে এই বস্তুর মধ্যে আমরা জানি একটা অভিকর্ষ ত্বরণ তৈরি হয়, তার নাম হচ্ছে জি। এবং এই বস্তুর ভর যদি এটা হয় তাহলে আমরা জানি যে এম ভরের বস্তুর উপর যদি জি পরিমাণ অভিকর্ষ ত্বরণ তৈরি হয় তাহলে প্রযুক্ত বলের মান এফ সমান কি, এমজি। তাহলে এটাই হচ্ছে আমাদের ওজন। তাহলে এই এমজিটাই এখন আমরা দেখলাম কি, এই এমজিটা আসছে থেকে বস্তুর ওজনটা আসছে এই আকর্ষণ বল থেকে। সেই ক্ষেত্রে আমরা এটা লিখে দিতেই পারি যে এমজি ইজ ইকুয়াল টু জি এম বড় এম ডিভাইডেড বাই কি আর স্কোয়ার। সেক্ষেত্রে বস্তুর ভর কেটে গেল, তাহলে জি সমান থাকলো শুধুমাত্র এই জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। তার মানে এখানে দেখো একটা জিনিস আমরা পাইলাম যে অভিকর্ষ যে ত্বরণ, আমরা অভিকর্ষ ত্বরণের মান 9.8 আমরা ধরে হিসাব করি, এটা কোত্থেকে আসলো সেটা আমরা কি পেয়ে গেলাম। এখন যদি আমরা মহাকর্ষীয় ধ্রুবকের মান জি বসিয়ে দেই, এই যে মহাকর্ষীয় ধ্রুবকের, এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মান, এটা হচ্ছে পৃথিবীর ভর না 5.98 ইন্টু 10^24 কেজি, আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে এটা, এটা অনেক সময় 6400 লিখলেও সমস্যা হয় না। তাহলে এত কি মিটার, এটা 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 কিলোমিটার এককে আর এটা হচ্ছে মিটার এককে। তাহলে মিটার মানে আরো শূন্য বাড়াই দিতে হবে। আচ্ছা যাই হোক, তাহলে এই হচ্ছে এই মানটা যদি আমরা কি করি ক্যালকুলেটরে বসিয়ে দেই তাহলে দেখতে পাবো যে এই যে 9.8 9.8 আসবে, একদম এক্স্যাক্টলি 9.8 হয়তো আসবে না, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসবে। তাহলে তোমরা সহজে বুঝতে পারলা যে এই যে আমরা অভিকর্ষ ত্বরণ ত্বরণ বলি, মহাকর্ষ ত্বরণ বলি, জি এর মান এই জিটা 9.8, এটা কোত্থেকে আসলো, তাহলে এটা তোমরা বুঝতে পারছো। তো এইখানে এই সূত্রে একটা বিশেষ দিক আছে, এই যে অভিকর্ষ ত্বরণের যে জি এর মানটা আমরা এইখানে দেখলাম, এটা আমরা জানিও যে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর উপর নির্ভর করে না। আমরা আজকে ইকুয়েশন দিয়েও প্রমাণ করলাম যে বস্তু ছোট হোক বা বড় হোক, যদি বাতাসের বাধা না থাকতো তাহলে অভিকর্ষ ত্বরণের মান কি প্রত্যেকটা বস্তুর উপর একই রকম হইতো। এই যে এই ইকুয়েশনেও দেখো বস্তুর ভর অনুপস্থিত, এটা শুধু নির্ভর করতেছে মহাকর্ষীয় ধ্রুবক, পৃথিবীর ভরের উপর নির্ভর করতেছে আর পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করতেছে। একইভাবে যে কোনো গ্রহেই যদি আমরা যাই
তাহলে ওই গ্রহের ক্ষেত্রে একটা অভিকর্ষ ত্বরণ বা ওই গ্রহের একটা ত্বরণ থাকবে, সেটা নির্ভর করবে ওই গ্রহের কি ভরের উপর আর ওই গ্রহের কি ব্যাসার্ধের উপর। ঠিক আছে? এই জন্য চাঁদ পৃথিবীর তুলনায় অনেক ছোট, এই জন্য চাঁদের ভর কম, চাঁদের ব্যাসার্ধও কম। তো সব কিছু মিলে দেখা গেছে যে পৃথিবীর চেয়ে চাঁদের মহাকর্ষ ত্বরণ অভিকর্ষ ত্বরণের মান কি কম। সেটা কত গুণ কম? খুব সম্ভবত 6 গুণ কম। ঠিক আছে? তো এগুলো তাহলে পৃথিবীতে একটা বস্তুর যে ভর হবে, ওজন হবে, চাঁদে সেই বস্তুর ওজন কি হবে? 6 গুণ কম হবে। তো তোমরা চাইলে সহজেই কি চাঁদে এখানে 1 লাফ দিয়ে তোমরা হয়তো বা কয়েক মিটার বেশি যেতে পারো না, কিন্তু ওখানে দেখা যাচ্ছে 1 লাফ দিয়ে তোমরা এর 6 গুণ দূরত্ব অতিক্রম করতে পারবা। ঠিক আছে? যদি কখনো চাঁদে যাও। তো যাই হোক, এরপরের তাহলে এখান থেকে এই খ নম্বরে অনেক সময় আসে যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, কিন্তু পৃথিবীর কেন্দ্র হতে বস্তুর দূরত্বের উপর নির্ভর করে। আর অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। এই জিনিসটা মেনলি অনেক সময় পরীক্ষায় আসে যে ব্যাখ্যা করো অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ, অর্থাৎ বস্তুর ভরের উপর নির্ভর করে না কিন্তু স্থান নিরপেক্ষ নয়, অর্থাৎ বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন হইতে পারে। কিভাবে হইতে পারে? কারণ আমরা পৃথিবীকে হিসাবের সুবিধাতে গোলক হিসেবে কল্পনা করলেও পৃথিবী কিন্তু আসলে গোল না, পৃথিবী কিন্তু এরকম একটুখানি চ্যাপ্টা। ঠিক আছে, একটুখানি চ্যাপ্টা, দুই উত্তর এবং দক্ষিণ দিকে একটুখানি চাপা, এতটাও চাপা না, কমলা লেবুর মতো, তোমরা মানচিত্রে সবাই দেখছো এইরকম অনেকখানি চাপা। তাহলে এই দেখো আমরা যদি এইরকম করি, তাহলে দেখো এই দিকে ডিস্টেন্সটা কিন্তু বেশি আর এই দিকে ডিস্টেন্সটা কম, অর্থাৎ মেরুর দিকে ডিস্টেন্স কি কম আর দুই সাইডের ডিস্টেন্স বেশি। স্বাভাবিকভাবেই যখন এইখানে একটা কোনো বস্তুর জি এর মান হবে, তাহলে এখানে জি এর মান বেশি হবে, তার কারণ এখানে আর এর মান কি কম। তাহলে জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাহলে এখানে আর কেন্দ্রের কাছাকাছি আছে, তাহলে এখানে হবে জি এর মান বেশি হবে। আবার এই জায়গায় দেখো যেটাকে বলে বিষুবীয় অঞ্চল পৃথিবীর পেট বরাবর, তাহলে এখানে কিন্তু আর এর মানটা বেশি, সেক্ষেত্রে আর এর মান যদি এখানে ভর তো একই, তাহলে আর এর মান এখানে বসাই দিলে জি এর মান কিন্তু কম পাওয়া যাবে। এই জন্য তোমার যেটা পৃথিবীর যে মেরু অঞ্চল উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে জি এর মান বেশি, আর বিষুবীয় অঞ্চলে তোমার জি এর মান আছে তুলনামূলকভাবে কম, তার কারণ ওখানে ডিস্টেন্সটা বেশি। তো শুধুমাত্র রেডিয়াস না, রেডিয়াসের সাথে সাথে পৃথিবীর ঘূর্ণন সম্পর্কিত আছে এটার সাথে, ইন্টারমিডিয়েট এগুলো নিয়ে আলোচনা করা আছে। তো তাহলে দেখো আমরা যত পৃথিবীর বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যাব আমাদের ওজন তত বাড়তে থাকবে। যদিও এটা হয়তো একজন মানুষ বুঝতে পারবে না, খুব অল্প পরিমাণে বাড়তে থাকবে, জি এর মানের খুব বেশি হেরফের না। ঠিক আছে, একটুখানি পয়েন্ট সামথিং ডিফারেন্স। ঠিক আছে, তো এই গেল। এরপর আমরা আলোচনা করব এখন একটা বস্তু যদি পৃথিবী থেকে উপরে থাকে, পৃথিবী থেকে খানিকটা উপরে থাকে, আমরা দেখলাম যে অল্প একটু উঁচুতে থাকলে আমরা সাধারণত সেই দূরত্বটাকে হিসাব করতেছি না, কিন্তু একটা বস্তু যদি পৃথিবী থেকে অনেক উপরে থাকে, যেমন পাহাড়, হিমালয় পাহাড়ের উপরে একটা বস্তু আছে, যেমন হিমালয়ের উচ্চতা কিন্তু কম না, প্রায় কত 8 কিলোমিটারের মতো উঁচু। তো তো সো 8 কিলোমিটার কিন্তু কম না, এটা অনেক উঁচু। তো এইরকম যদি হয় তাহলে কি হবে? তাহলে ওই পয়েন্ট, তাহলে এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবী থেকে অনেক উঁচুতে, মানে পৃথিবীটা আরো বড় হয়তো, পৃথিবীর ব্যাসার্ধ তো অত আঁকা যাচ্ছে না, তো ধরে নাও এটাই কি 6400 কিলোমিটার, আর হিসাবের সুবিধার্থে ধরে নিলাম এটাই হচ্ছে মাত্র কত 8 কিলোমিটার। ঠিক আছে, এটাই 8 কিলোমিটার, এটাই 6400 কিলোমিটার। তো এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তো জি এর মান অবশ্যই এখানে ইফেক্ট ফেলবে, তখন ডিস্টেন্স তো এবার বেড়ে গেল। একটা গাছের হাইট আর একটা পাহাড়ের হাইট তো সমান হতে পারে না। তো গাছের হাইট কি একটা বিল্ডিং এর হাইট কি আমরা অনেক সময় 6400 তুলনায় কি করতে পারি, কমাইতেই করতেই পারি, অগ্রাহ্য করতেই পারি, কিন্তু 8 কিলোমিটার বা 1-2 কিলোমিটারের মতো বা 10-100 কিলোমিটার বা স্পেস স্টেশনে যারা থাকে, তো এই ডিস্টেন্স গুলোকে আমরা কখনোই কি করতে পারি না, অগ্রাহ্য করতে পারি না। সেক্ষেত্রে জি এর মান ডেফিনেটলি কি হবে, কম হবে। এখানে কিছুই না, একই সূত্র, তাহলে জি প্রাইম আমরা ধরি এই তাই অভিকর্ষ ত্বরণের মান যদি জি প্রাইম হয় তাহলে একই হবে, জি এমই হবে। আর এখানে ডিস্টেন্সটা শুধু কি হবে এবার বেড়ে যাবে, তাহলে আর এর সাথে কি হবে এই ডিস্টেন্সটা, ডিস্টেন্স আগে ছিল কত, যে ভর তো পৃথিবী থেকে যাবে, জি এর মান জি এ থেকে যাবে, শুধু ডিস্টেন্সটা এবার কি হবে বেড়ে যাবে, তো ডিস্টেন্স আর প্লাস এইচ স্কোয়ার হবে। তো এটা হচ্ছে জি প্রাইম। তো জি প্রাইমের সাথে জি এর একটা সম্পর্ক বের করা যায়, অর্থাৎ জি এর সাপেক্ষে জি প্রাইম কতখানি বাড়বে কমবে,
এই সম্পর্ক দেখানো যায়। তো তোমরা যদি এই অঙ্কগুলোর ক্ষেত্রে কখনো জি এর মান দেওয়া থাকে, ক্যাপিটাল এই স্মল জিরো অভিকর্ষ ত্বরণের মান দেওয়া থাকে এবং এইচ এর মান দেওয়া থাকে, বা এইচ এবং আর এর মান দেওয়া থাকে, পৃথিবীর ভরের মান দেওয়া থাকে না। সেক্ষেত্রে তুমি যদি এই সূত্র দিয়ে জি প্রাইমের মান বের করতে চাও তাহলে তো হবে না। তার কারণ অঙ্কগুলো করার ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো দেওয়া থাকে সেগুলোকে ইউজ করতে হয়। যেহেতু জি এর মান দেওয়া আছে তাহলে এটাকে ব্যবহার করে জি প্রাইমের মান বের করতে হবে। সেক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, জি এবং জি প্রাইমের একটা সম্পর্ক স্থাপন করতে হবে। সেটা খুব কঠিন কিছু না। তো এটা করার জন্য আমাদেরকে জাস্ট কি করতে হবে, উপরে জিএম থাকবে, আমাদেরকে এই যে এখানে যেটা আছে এইখান থেকে আমরা আর, এখান থেকে যদি আর কমন নেই, আমরা আর কমন নেওয়ার সুযোগ নাই, তারপর জোর করে কমন নিচ্ছি, এটাকে জোর করে কমন নেওয়া বলে। তাহলে আর যখন কোনো কিছুকে আমরা কমন নেই, যাদের কমন নেওয়া সম্পর্কে সমস্যা আছে তারা এখানে একটু মনোযোগ দিলেই বুঝতে পারবা। কোনো জিনিস কমন নেওয়ার পর আমরা ব্র্যাকেটের ভিতরে কি কিছু একটা লিখি, কি লিখি আসলে, এখানে রাশি আছে একটা, দুইটা। তাহলে আমরা যেটা করি, যে জিনিসটা কমন নেই সেটা দিয়ে প্রথম রাশিটাকে আগে ভাগ করি। তাহলে আর কমন নিয়েছে, এখানেও আর আছে, ভাগ করলে হবে কি 1। এবার হচ্ছে প্লাস, এবার এইচকেও কি করতে হবে, এই প্লাস আছে প্লাস দিলাম, এবার তৃতীয় যে রাশিটা আছে তাকেও কি যেটা কমন নিয়েছে সেটা দিয়ে ভাগ করতে হয়। জেনারেলি আমরা এমন কিছু জিনিস নিয়েই, মানে এখানে যদি থ্রাইস এক্স স্কোয়ার প্লাস 4x 6x থাকে, আমরা সাধারণত কমন নেই এমন সংখ্যা, এমন জিনিস যেটা দিয়ে দুইটাকেই ভাগ করা যায়। যেমন এখানে আমরা কমন সবাই থ্রাইস এক্স কমন নেব, তখন এখানে 3কে 3 দিয়ে ভাগ করা যায়, এক্সকে এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ভাগ যায়, 6কেও 3 দিয়ে ভাগ করা যায়, আর এক্সকে এক্স দিয়ে ভাগ করা যায়। তাহলে ভাগ যদি এখানে আমরা ভাগ করি তাহলে শুধু এক্স থাকে। এখন 3x² 3x দ্বারা ভাগ করলে, থ্রাইস এক্স দ্বারা ভাগ করলে এক্স হবে, আর এখানে যদি টোয়াইস এক্স 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 কাটা যাবে, এখানে 2 হবে। ঠিক আছে, তার কারণ এখানে আমরা কমন নেওয়ার সময়ই কি করছি, হিসাব করে নিয়েছি যে কাকে দিয়ে ভাগ করা যায়, এই জন্য এটা ইজিলি পারছি। কিন্তু এখানে আমরা কি করছি, সূত্র মেলানোর জন্য আর দিয়ে প্রথমটাকে ভাগ গেলেও দ্বিতীয়টাকে যায় না, কিন্তু সূত্র মেলানোর জন্য আমরা তারপরও ভাগ দিয়েছি। এখন ভাগ দিতেই পারি, যে কোনো কিছু দিয়েই আমরা কমন নিতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব, ভাগ যেহেতু যায় না তাহলে আমরা কি করব, ভাগ হিসেবেই লিখে রাখবো। বুঝতে পারছো? তাহলে এক্সকে আর দিয়ে ভাগ দিলাম, ওখানে 6x-কে থ্রাইস এক্স দিয়ে ভাগ দিয়ে 2 পাইছি, ভাগ করা গেছে জন্য ভাগ করে 2 আমরা এরকম করে 6x-কে থ্রাইস এক্স দিয়ে ভাগ দিয়ে এক্স এক্স কাটা, এখানে 2 হয়েছে, 2 বসেছি, কিন্তু এখানে ভাগ যাচ্ছে না, তাহলে এইরকম ভাগ আকারেই লিখে রাখবো, লিখে রাখলাম। এরপর আমরা কি করলাম, যেহেতু উভয়ের উপর কি আছে, স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা কি করলাম, তুলে দিলাম। ঠিক আছে, তাহলে এই স্কোয়ার যদি আমরা এখানে তুলে দেই, তাহলে এখন দেখো তোমরা, এবার আমরা এ প্লাস বি অল স্কোয়ার এইটাকে আমরা কি করতে পারি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি না। তার কারণ এখানে মাঝখানে 2ab আসবে সূত্র অনুযায়ী, কারণ এটা লিখতে ভাগ করতে পারি না। কারণ স্কোয়ারের ক্ষেত্রে আমরা পাওয়ারগুলো কি করতে পারি না, ইন্ডিভিজুয়াল রাশির সাথে ডিস্ট্রিবিউট করে দিতে পারি না যখন এখানে প্লাস থাকে। কিন্তু যদি গুণ অথবা ভাগ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারি, পাওয়ারগুলো ডিস্ট্রিবিউট করে দিতে পারি। এ এর উপর স্কোয়ার দিতে পারি, বি এর উপর স্কোয়ার দিতে পারি। এটা গুণের ক্ষেত্রে এবং ভাগের ক্ষেত্রেও আমরা করতে পারি। তো যাই হোক, ফিজিক্স করতে গিয়ে ম্যাথ ক্লাস না নেই। তো ঠিক সেইভাবে দেখো এখানে এই জিনিসটা এখানে গুণ আছে, তাহলে আমরা কি করতে পারবো, এই স্কোয়ারটা আর এর উপর দিতে পারবো আর এই পুরো জিনিসটার উপর দিতে পারবো। এখানে আবার এইখানে আর এখানে ভাগ করে দিতে পারবো না, কেন, তখন এখানে প্লাস চিহ্ন আছে। শুধুমাত্র আমরা গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো ডিস্ট্রিবিউট করে দিতে পারবো। তাহলে আমাদের এখানে হবে জি প্রাইম সমান জি এম উপরে থাকবে, তাহলে আমরা এখানে আর এর উপর স্কোয়ার দিতে পারবো, আর ইন্টু কি 1 + h/, আর এটার উপর স্কোয়ার দিতে পারবো। বুঝতে পারলাম? এখন দেখো এই যে এই জিনিসটা সমান কিন্তু জি ছিল, এটাই কিন্তু কি ভূপৃষ্ঠের উপর অভিকর্ষ ত্বরণের মান, এটা হচ্ছে কি ভূপৃষ্ঠের উপর অভিকর্ষ ত্বরণের মান জি। তাহলে আমরা ওই জিনিসটা সমান কি লিখে দিতে পারবো, জি লিখে দিতে পারবো, আর নিচে থাকবে 1 + h/r অল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি করতে পারলাম, জি প্রাইম এবং জি এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে পারলাম। সেটাই আমি তোমাদেরকে কি এইখানে দেখিয়েছি। ঠিক আছে, তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে এইভাবে তোমরা কি করবা, জি প্রাইমের এই দুইটা ইকুয়েশন থেকে
যেকোনো দুইটা। তাহলে এই মানটা কখন ব্যবহার করবা? যখন ভূপৃষ্ঠের উপর অভিকর্ষ ত্বরণের মান 9.8 দেওয়া থাকবে, তখন যেকোনো দূরত্বে এইচ প্রাইম বের করার জন্য এই সূত্র ইউজ করতে হবে। তখন এটা ব্যবহার করা যাবে না। তখন সবসময় পৃথিবীর ভর তারপর এই বড় জি এর মান দেওয়া থাকবে না। এই দুইটার মান যদি দেওয়া না থাকে, শুধু আর এবং এইচ এর মান দেওয়া থাকে, তখন এই সূত্র ব্যবহার করতে হবে। ঠিক আছে? তো এইভাবে মাথায় রেখে অঙ্কগুলো করতে হবে। অনেক সময় আমরা যে মানই দেওয়া থাক না কেন, একটা সূত্র বসিয়ে ও মুখস্থ জি এর মান আর এম এর মান মুখস্থ রেখে দিয়েছি, এটা দিয়ে করবো, তা হবে না। যে মানগুলো দেওয়া থাকে সাধারণত ওই মানগুলো দিয়ে অঙ্কগুলো করে মেলাইতে হয়। ঠিক আছে? তো আমরা আজকের মেইন টপিকসে চলে যাব। সেটা হচ্ছে কি, কপিকল। কপিকল জিনিসটা কি? কপিকল জিনিসটা হচ্ছে যে একটি বস্তুর ভর বা ওজন যেটাই বলি না কেন, এটাকে ব্যবহার করে আর একটা বস্তুকে আমরা গতিশীল করব, অথবা আর একটা বস্তুকে উপরে তুলবো। এই যে কৌশল, এটাকে বলা হয় কপিকল। আমি যদি এখানে ছবি আঁকার চেষ্টা করি, এখানে ছবি এঁকে দিয়েছি। এইরকম করে একটা তলের উপর একটা বস্তু আছে, এখানে একটা রোলার আছে যাতে ঘর্ষণটা কমানো যায়। এই দড়ি দিয়ে একটা বস্তুকে এখানে বেঁধে দেওয়া হয়েছে। এই বস্তুটার ওয়েট যদি একটুখানি ওই বস্তুর চেয়ে বেশি হয় বা ইয়া হয়, তাহলে কি হবে, এই বস্তুটা কি হবে, নিচের দিকে গতিশীল হবে, এবং এই কি করবে, যাওয়ার সময় এই বস্তুটাকেও কি করবে, তোমার এই দিকে নিয়ে যাবে। একটা সময় এসে নিচে পড়ে যাবে যখন রোলারটা পার হবে। তাহলে এই যে দেখো, তাহলে এই বস্তুর ভরকে ব্যবহার করে কি করা হচ্ছে, এই বস্তুটাকে গতিশীল করা হচ্ছে। আবার আরেকটা আছে, এটা হচ্ছে গতিশীল, আর এটাকে বলা হচ্ছে উপরে তোলা যায়। তাহলে এখানে কি করা যায়, এই যে এই বস্তুটার ভর যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে কি হবে, এই দড়ি এবং রোলার সব কিছু মিলে এই যে এই বস্তুটা আছে, এই বস্তুটা কি হবে, উপরের দিকে উঠবে, আর এই বস্তুটা নিচে নামবে। তাহলে এখানে বাম দিকের বস্তুটাকে ব্যবহার করে ডান দিকের যে বস্তুটা সেটাকে উপরে তোলা হচ্ছে, আর এখানে যে বস্তুটা আছে সেটাকে আবার কোন দিকে, বাম দিকে মুভ করা যাচ্ছে। তাহলে ওইখানে আমরা একটা সিঙ্গেল মুভ দেখাইছি, আর এখানে আমরা কি দেখতেছি, সিং অভিকর্ষ অনুভূমিক বরাবর মুভ এবং উপরের দিকে ওটা, দুইটাকে আমরা একসাথে দেখাবো। তো তো আমরা এই কৌশলটাই হচ্ছে মেনলি কি, কপিকল। যে একটা বস্তুর ভরকে ব্যবহার করে আরেকটা বস্তুকে অনুভূমিক বরাবর গতিশীল করা যেতে পারে আরেকবার, অথবা উপরে তোলা যেতে পারে। তবে শর্ত হচ্ছে, যে বস্তুটাকে ব্যবহার করে আমরা অন্য বস্তুকে উপরে তুলবো, তাকে কি করতে হবে, এভাবে ঝুলিয়ে দিতে হবে দড়ি দিয়ে আরেকটা বস্তুর সাথে, মাঝখানে একটা কপিকল ব্যবহার করতে হবে। এটা এইটাকে কপিকল না, পুরো সিস্টেমটা হচ্ছে কপিকল, আর এইটা হচ্ছে একটা রোলার ব্যবহার করতে হবে, যেটা কি করে, ঘর্ষণ কমাইতে সাহায্য করে। তো প্রথম অংশটা আমরা দেখব, সেটা হচ্ছে একটা বস্তুকে ব্যবহার করে অন্য একটা বস্তুকে সমতলে গতিশীল করা। ঠিক আছে? তাহলে একটা ভরকে ব্যবহার করে সমতলে কোনো বস্তুকে গতিশীল করা দেখব। তো আমরা মনে করি এই বস্তুটার ভর হচ্ছে m1। টেবিলের উপর যে বস্তুটা আছে সেটা m1 ভরের একটা বস্তু টেবিলের উপর আছে, এবং সুতা সুতা এবং যে রোলার আছে, এই রোলারের মধ্যে, সুতা এবং রোলারের মাধ্যমে, এখানে একটা সুতা এই রোলারের উপর দিয়ে ঝুলিয়ে দিয়ে এখানে কি করতে হবে, আর একটা বস্তুকে m2 ভরের একটা বস্তুকে আমরা কি করেছি, এখানে ঝুলিয়ে দিয়েছি একপাশে। এখন কি হবে, যখন এই বস্তুটা m2 ভরের বস্তুর কারণে কিন্তু m1 ভরের বস্তুটা সহ কি হবে, নিচের দিকে গতিশীল হবে। এখন আমরা নর্মালি জানি কি, একটা বস্তু আমরা এখানে বাতাসের বাধা উপেক্ষা করব, এই বস্তুটা যদি একা একা থাকতো, তাহলে সে কি করতো, নিচের দিকে ডেফিনেটলি কি জি ত্বরণে পড়তো। কি ত্বরণে পড়তো, জি ত্বরণে পড়তো। কিন্তু এখন তো কি আছে, এই বস্তুটা এখানে মুক্তভাবে নাই, বস্তুটা দড়ি দিয়ে বাঁধা আছে। সেই দড়ি আবার m1 বস্তুর সাথে কি আছে, লাগানো আছে। তাহলে এবার তো এই বস্তুটা একা একা পড়তে পারবে না, তাহলে জি ত্বরণে সে পড়বে না। তার কারণ তাকে কি করতে হবে, m1 বস্তুটাকে নিয়ে পড়তে হবে। m1 বস্তুটা নিজের ভরের কারণে পড়তে পারবে না, তার কারণ এখানে কি আছে, একটা তল আছে। এই জন্য এর যে ওজনটা আছে, এই বস্তুর যে ওজনটা, এই বস্তুটা দড়ি বেয়ে এই বস্তুর উপর কি হবে, কাজ করবে। কাজ করে, তো এই বস্তুটা m2 ভরের বস্তুটা m1 ভরের বস্তুটাকে সহ কি করবে, এইদিকে নিচের দিকে নিয়ে আসবে। ফলে কি হবে, এখানে আমরা বুঝতে পারতেছি ত্বরণটা কি আর থাকবে না, জি থাকবে না, ত্বরণ কিছুটা কমে যাবে। সেই কমে যাওয়া ত্বরণ আমরা মনে করি সেই ত্বরণটা হচ্ছে এ। ঠিক আছে? অর্থাৎ এই m2 ভরের বস্তুটা মুক্ত হয়ে পড়লে তার ত্বরণ জি হইতো, কিন্তু সে যেহেতু আর একটা বস্তুকে সমতলে নিয়ে দড়ির মাধ্যমে নিয়ে এভাবে পড়তেছে, এই জন্য তার ত্বরণ কিছুটা কমে যাবে, সেটা ত্বরণটা হবে এ। এই ত্বরণের মান কতটুকু হবে সেটা আমরা বের করব। নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে, এফ সমান এম এ সূত্র করে ব্যবহার করে আমরা এটাকে প্রমাণ করব। তারপর ওখান থেকে একটা সূত্র ডেভেলপ করব। তোমরা অঙ্কটা সূত্র দিয়ে করতে পারবা, কিন্তু সূত্রটা কিভাবে আসলে এটা অবশ্যই তোমাদের
বুঝতে হবে। তো আমরা যখন কোনো বস্তু এইরকম একাধিক বস্তু এখানে কি আছে আমরা এতদিন নিউটনের যে দ্বিতীয় সূত্রের প্রয়োগ সেটা করছি একটা বস্তু থাকতো তার উপর আমরা কি করতাম একটা বল প্রয়োগ করতাম ওই বস্তুর ভর আর এইতে বল এগুলো হিসাব নিকাশ করে আমরা ত্বরণ বের করতাম বল বের করতাম বা ভর বের করতাম তাহলে ওখানে সবসময় সিঙ্গেল ভর সিঙ্গেল বল সিঙ্গেল ত্বরণ হইতো কিন্তু এইখানে ত্বরণ সবার একটাই হলেও এখানে দুইটা বস্তু ভিন্ন ভিন্ন বল এখানে কাজ করতেছে তো এখানে যখন অনেক আলাদা আলাদা বস্তু থাকবে একটার সাথে আর একটা যুক্ত তখন আমরা যখন নিউটনের দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব এই এই কথা দুইটাকেও তাবিজের মতো করে মাথায় রাখতে হবে একটা হচ্ছে নিউটনের সূত্র প্রতিটি বস্তুর উপর আলাদা আলাদাভাবে প্রয়োগ করতে হবে এখানে কয়টা বস্তু আছে m1 ভরের একটা বস্তু m2 ভরের আর একটা বস্তু তাহলে দুইটা বস্তুর উপর আলাদা আলাদাভাবে নিউটনের বল প্রয়োগ করতে হবে আর এই কপি কল এটা এই কথাটা যে কোনো জিনিসের ক্ষেত্রে মাথায় রাখতে হবে আর কপি কলের ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সুতার টান সবসময় বস্তু থেকে বাইরের দিকে হবে অর্থাৎ এটা যদি একটা বস্তু হয় সুতা দিয়ে সুতা এই দিকে টানলে সবসময় কি হবে সুতার টানটা সবসময় কোনোদিন সুতা তার কারণ সুতা হচ্ছে তোমার কি নিতে পারে না সুতা দিয়ে কোনো কিছুকে ঠেলা যায় না সুতা দিয়ে শুধুমাত্র কোনো কিছুকে টানাই যায় এই জন্য সুতার টান সবসময় কি হবে বা দড়ির টান সবসময় বস্তু থেকে বাইরের দিকেই হবে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমরা আস্তে আস্তে কি করি এই অঙ্কটার দিকে যাই ঠিক আছে তাহলে এখন আমাদেরকে হিসাব করতে হবে এই যে দুইটা বস্তু এখানে এখন আমরা হিসাব করব যে কোন কোন বস্তুর উপর কি কি বল কাজ করতেছে আমরা যদি m1 ভরের বস্তুর কথা ধরি তাহলে m1 ভরের বস্তুতে কি কি আছে m1 ভরের বস্তু কি করতেছে নিচের দিকে তার ওজন দিচ্ছে নিচের দিকে কি করতেছে তার ওজন দিচ্ছে m1g এই w নিচের দিকে কাজ করতেছে কিন্তু এখানে একটা তক্তা আছে এই তক্তাটাও তার উপর প্রতিক্রিয়া বল দিবে কতটুকু দিবে m1g পরিমাণই দিবে তাহলে অথবা এই তক্তাটা তাকে কি করতে দিবে আসতে দিবে না সহজ কথায় তক্তা থাকার কারণে এটা কি হবে না নিচের দিকে পড়তে পারবে না এই জন্য কি হবে তোমার এখানে এই অনুভূমিক বরাবর এই বস্তুটার উপর নিট বল কি হবে জিরো হবে তার মানে m1 বস্তুর উপর উল্লম্ব বরাবর কোনো ধরনের বল থাকবে না উল্লম্ব বরাবর কোনো বল থাকবে না তার কারণ সে যে ওজন দিবে পাটাতনটা যথেষ্ট শক্ত হওয়ার কারণে সে কি করবে তার গতিটাকে ঠেকাই দিবে সমান পরিমাণ বিপরীত বল দিতে সক্ষম হবে ঠিক আছে এখন থাকলো শুধু সুতার টান তাহলে এই বস্তুটা নিচের দিকে তাহলে এই বস্তু কি হবে এই যে এই বস্তু সুতাকে নিচের দিকে টানবে তাহলে সুতা তাকে এখানে উপরের দিকে টানবে ঠিক আছে আর এই টানটা এইখানে কোন দিকে ক্রিয়াশীল হবে এইরকম করে তাহলে এখানে সুতার টানটা কাজ করবে কোন দিকে এইদিকে যেহেতু বস্তু এইদিকে গতিশীল হবে তার মানে সুতা তাকে কোন দিকে টানবে এই দিকে টানবে তাহলে ডান দিকে টানবে এইখানে আমরা যেটা করব বলগুলো যেহেতু ভিন্ন ভিন্ন দিকে কাজ করতেছে ডিরেকশন আমরা এটা হিসাব করার জন্য যে বল ডান দিকে কাজ করবে সেটাকে আমরা পজিটিভ ধরবো যে বল বাম দিকে কাজ করবে সেটাকে আমরা নেগেটিভ ধরবো যে বল উপরের দিকে কাজ করবে সেটাকে আমরা পজিটিভ ধরবো হিসাবে সুবিধার্থে আর যেটা নিচের দিকে কাজ করবে সেটাকে হিসাবে সুবিধার্থে আমরা নেগেটিভ ধরবো ঠিক আছে এই জিনিসটা আমরা মাথায় রাখি তাহলে এখন দেখো এই বস্তুর উপর কিন্তু এই তিনটা বল ছাড়া কোনো বল নাই একটা হচ্ছে তার ওজন প্রতিক্রিয়া বল এই দুইটা আগেই বাদ এখন নিচের উপরের দিকে পজিটিভ হলে নিচের দিকে নেগেটিভ এবং সমান সমান ওটা এই জন্য আমরা চাইলে এটা অ্যাড করতে পারি কিন্তু ঝামেলা এড়ানোর জন্য ওটা আমরা বাদ দিয়ে দেবো প্রথমেই ঠিক আছে তাহলে m1 বস্তুর মধ্যে থাকলো শুধু কোন বল টি নামক বলটা থাকলো আর আমরা ধরে নিয়েছি পুরো সিস্টেমটাই কি এ ত্বরণে কোন দিকে গতিশীল হবে ডান দিকে গতিশীল হবে তাহলে এ বস্তুর উপর টি বল কাজ করতেছে আর এ ত্বরণ কাজ করতেছে আর তার ভর হচ্ছে কত m1 তাছাড়া কিন্তু আর এই বস্তুর উপর অন্য কোনো বল বা ত্বরণ নাই তাহলে এইখানে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র তাহলে m1 বস্তুর উপর আমরা নিউটনের দ্বিতীয় সূত্র কি করব প্রয়োগ করব তাহলে আমরা প্রয়োগ করার জন্য আমরা সমান চিহ্ন লিখব ডান দিকে লিখব এই বস্তুর উপর যতগুলো বল আছে সবগুলো বলের যোগফল লিখব বাম দিকে তো এখানে একটাই বল আছে তাহলে টি লিখলাম এবং ডান দিকে সেটা পজিটিভ টি আর এই দিকে লিখবো আমরা ভর এবং ত্বরণের গুণফলগুলো তাহলে এখানে একটাই ভর m1 আর ত্বরণও কি একটাই তাহলে এটার ক্ষেত্রে খুব ইজিলি ছিল এত কথা বলার দরকার ছিল না কিন্তু এই সেম কথাগুলো এবার দ্বিতীয় বস্তুর জন্য আমরা যদি বলি তাহলে এই দ্বিতীয় বস্তুর উপর কি কি বল প্রয়োগ হচ্ছে এটা একটু খেয়াল করো তাহলে আমরা সবসময় বলছি যে সুতার টান সবসময় বস্তু থেকে বাইরের দিকে তাহলে এটা যদি বস্তু হয় তাহলে সুতার টান বাইরের দিকে তাহলে টি উপরের দিকে ঠিক আছে তাহলে টি পজিটিভ
আর এই বস্তু কিন্তু কোনো পাটাতনের উপর নাই, তাহলে এই বস্তুর ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। সেটা হচ্ছে কি M2G। এটা কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। আর এর ভর কত? ভর হচ্ছে M2। আর এর ত্বরণটা কোন দিকে বলো তো? আমরা বলছি পুরো সিস্টেমটা এই দিকে গিয়ে এই দিকে আসবে। কোন ত্বরণে? এ ত্বরণে। তাহলে এটা হবে পুরো সিস্টেমটা এ ত্বরণে নিচের দিকে নামবে। তাহলে যে M2 ভরের বস্তুর ত্বরণটা হচ্ছে কি এ, তাহলে এ ত্বরণে সে নিচের দিকে নামবে। এখন বলতেছে জি ত্বরণ থেকে আসলো, এখানে জি ত্বরণে সে গতিশীল না, তার ওজনের উপর জি এর যে প্রভাব সেই কারণে জি আসছে। এই ত্বরণে সে তো গতিশীল হবে না, সেটা আগেই বলছি। তার গতিশীলতার ত্বরণ হবে জি, এবং নিচের দিকে যেহেতু আমরা মাইনাস ধরছি তাহলে এখানে হবে কি মাইনাস এ। এখন M2 ভরের বস্তুর জন্য যদি আমরা নিউটনের গতির যে দ্বিতীয় সূত্র আছে সেটা যদি প্রয়োগ করতে চাই, তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিলাম। সমান চিহ্নের ডান দিকে আমরা কি লিখবো? এই বস্তুর উপর যতগুলো বল কাজ করতেছে সবগুলো বল লিখবো। তাহলে এই বস্তুর উপর বল কাজ করতেছে দুইটা, একটা হচ্ছে টি। টি টান উপরের দিকে, টান কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে পজিটিভ ধরছি আমি, তাহলে উপরের দিকে টান টি পজিটিভ লিখলাম। আর একটা বল নিচের দিকে, তার ওজন, এইটাও কিন্তু একটা বল, তাই না? এটা তো ডাব্লিউ, ওটা টি, এইটা একটা বল। তাহলে বলগুলো নিচে, তাহলে নিচের দিকে যে বলটা কাজ করতেছে সেটা WmG। M2G এটা কি করতেছে? নিচের দিকে কাজ করতেছে। এই জন্য নিচের দিকে আমরা কি ধরেছি? নেগেটিভ ধরেছি। এই জন্য এখানে আমরা কি পজিটিভ তুলে দিয়ে নেগেটিভ দিব। কেন? নিচের দিকে ধরা বলগুলা নেগেটিভ, উপরের দিকে আমরা পজিটিভ ধরেছি। আর এম বস্তুর ভর কত? M2। আর ত্বরণ কত এখানে? এ ত্বরণ। এ ত্বরণের বস্তুটা কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। এই জন্য M2 ইন্টু মাইনাস এ। তাহলে এই যে, তাহলে একটা দুইটা বস্তুর উপর আমরা আলাদা আলাদাভাবে কি করলাম? নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে সেটা আমরা অ্যাপ্লাই করলাম। এখন এইটা অ্যাপ্লাই করে এখন এখান থেকে আমরা টি এর মান বের করবো। এটা খুবই ইজি। ১ আর ২ থেকে আমরা ১ থেকে ২ এ কি করব? টি এর মানটা বসিয়ে দেব। তো টি এর মান বসিয়ে দিলে কি হবে? তাহলে হবে এখানে M1 এ। এটা যদি ২ নম্বর হয় তাহলে ২ নং থেকে আমরা কি পাচ্ছি? টি এর মান এখানে ১ নং এ পাইছি টি সমান M1 এ মাইনাস M2G সমান হবে মাইনাস M2A। এই যে এখানে হিসাবটা খুবই সহজ। এখন এ এর মান আমরা বের করব। তাহলে এই M2A কে এইদিকে নিয়ে আসবো, বাম দিকে। M1A প্লাস M2A সমান হচ্ছে M2G। তাহলে M2G বাম দিকে নেগেটিভ আকারে ছিল, এইদিকে আসলে পজিটিভ হলো। এখন আমরা যদি এখান থেকে A কমন নেই তাহলে হবে M1 প্লাস M2 সমান হচ্ছে M2G। এরপরের ত্বরণটা কত হবে? তাহলে আমরা যদি বস্তু দুইটার এ হিসাব করি, আমাদের এটাই ছিল মেইন টার্গেট। এ সমান হবে কি M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2। তাহলে এই দেখো আমরা এই সূত্রটা পেয়ে গেলাম। বই অনেকগুলো গাইড বইয়ে এই অঙ্কটা ভুলভাবে করা আছে, তোমরা ভালো করে খেয়াল করে দেখবা। তাহলে দুইটা বস্তুর ত্বরণ হবে কত? উপরে হবে ঝুলে থাকা বস্তুর কি ওজন, আর নিচে হবে কি দুইটা বস্তুরই কি ভর, ভরের যোগফল। ঠিক আছে? তাহলে এটা আমরা পেয়ে গেলাম ইজিলি। এই সূত্রটা তোমরা মাথায় রাখবা। তাহলে এ সমান হবে কি? নিচে হবে ঝুলন্ত বস্তুর, উপরে হবে কি ঝুলন্ত বস্তুর ওজন, উপরে ঝুলন্ত বস্তুর ওজন, আর নিচে হবে কি ঝুলন্ত বস্তু এবং যে বস্তু পাটাতনের উপর আছে, যে অর্থাৎ এই বলের কারণে যে বস্তু দুটো গতিশীল হবে তাদের দুইজনেরই ভর। ঠিক আছে? এরপর আমরা সেম যে মেকানিজমটা এটা আমরা এই ক্ষেত্রে প্রয়োগ করব। এখানে কিন্তু একটুখানি জটিল। এখানে তিনটা বস্তু আছে, তিনটি বস্তু। একটা মনে করি এম, এই যে পাটাতনের উপরে যে বস্তুটা আছে সেটা হচ্ছে এম, আর এই বস্তুটা হচ্ছে কি M1। এই বস্তুটা হচ্ছে কত? M1 এটা, আর এটা হচ্ছে M2। তাহলে এখানে আমরা ধরে নিয়েছি যে M1টা কি বড়, এবং দেখেতেই বুঝতে পারতেছি আমরা যে M1 ভরের বস্তুটা কি বেশি, ভর বেশি, এবং M2 এর ভরটা কম। এখন আমাদের জেনারেলি আমরা বুঝতেই পারবো যে পুরো সিস্টেমটা কি হবে? M1 বস্তুর দিকে এইভাবে গতিশীল হবে। তার মানে এই বস্তুটা উপরে উঠবে, তারপর এই বস্তুটা, এই যে বস্তুটা আছে এটা কোন দিকে যাবে? এই দিকে যাবে। আর এটা কোন দিকে যাবে? নিচের দিকে আসবে। এবং সবাই যেহেতু একই দড়ি দিয়ে বাঁধা আছে এবং প্রত্যেকের ত্বরণ কি হবে? সেম। সেই ত্বরণটা ধরে নেই এ, অর্থাৎ প্রত্যেকেই কি হবে? এ ত্বরণে এইভাবে ডান থেকে বাম দিকে কি হবে? এইভাবে গতিশীল হবে। ঠিক আছে? এ ত্বরণে। তো এটা আমরা ধরে নিলাম যে প্রত্যেকের ত্বরণ কি এ। তো আগের মতোই আমরা কি করব? একটা 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 করে বস্তু কি করব? হিসাব করব এবং তাদের উপর নিউটনের যে লটা আছে সেটা প্রয়োগ করব। তাহলে আমরা প্রথমে
ডান দিক থেকেই শুরু করি। তাহলে m2 ভরের বস্তুর উপর আমরা কি করব, নিউটনের যে সেকেন্ড ল আছে সেটা প্রয়োগ করব। তো আমরা সবসময় বলছি সুতার টান সবসময় কি করবে, উপরের দিকে কাজ করবে। তাহলে এখানে একটা সুতা, এখানে আরেকটা জিনিস তোমরা মাথায় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে m1 বস্তু, এখানে কিন্তু দুইটা সুতা আছে। কয়টা সুতা আছে? দুইটা সুতা আছে। একটা সুতাতে একটাই টান হবে। আমরা আগের অঙ্কে দেখেছি এখানে যা টান এখানেও তাই টান। তাহলে এখানে এই দিকের একটা সুতা, এটা এইটা আর এটা মিলে কি একটাই সুতা, আর এই দিকে কিন্তু কি আর একটা সুতা। তাহলে দুই দিকে দুই সুতায় কি দুই রকম টান হবে। তাহলে একটা সুতায় একটা টান থাকবে, দুইটা সুতায় দুইটা টান। একটা একটা সুতা যে যত আঁকা বাঁকায় থাক না কেন ওই সুতার টান একটাই থাকবে, শুধু ডিরেকশনটা হবে উল্টা দিকে। তাহলে এখানে আমরা টানগুলো আগে হিসাব করি। তাহলে এম ভরের বস্তুর উপর সুতার টান কোন দিকে হবে? বাইরের দিকে। T1 ধরে নিলাম এটা। তো T2 ধরে নিই তাহলে সুবিধা হবে, একই রকম হবে। আর এইখানে এটা T2, ঠিক আছে। আর এই বস্তুর উপর তাহলে এটা যেহেতু এই দিকে ঠেলতেছে, m1 বস্তু যেহেতু এই দিকে টানবে, তাহলে এর উপর সুতার টান সবসময় আমরা বলছি যে সুতার টান বস্তু থেকে বাইরের দিকে। তাহলে এই টানটা হবে T2 কোন দিকে? T1 এটা, এটা হবে বাম দিকে। আর ওই যেহেতু একটাই সুতা, এখানে এই সুতা আর এই সুতা সেম, তাহলে এখানে আমরা জানি টি সবসময় বাইরের দিকে কাজ করে। তাহলে এখানে টি কোন দিকে হবে? উপরের দিকে হবে, T1। তাহলে একটা এখানে যে টান হবে এখানেও সেই টান, জাস্ট উপরের দিকে। এটা বাম দিকে আর এটা কি উপরের দিকে, ঠিক আছে, বস্তু থেকে বাইরের দিকে। এখানেও তাই, এখানে T2 আছে m ভরের বস্তু থেকে ডান দিকে, আর ওই একই টান যেহেতু সুতা এখানে কি একটাই সুতা, এখানে একটাই সুতা, এই জন্য ওই সেম টানটাই এবার m2 ভরের বস্তুর উপর কি হবে? উপরের দিকে কাজ করবে। তাহলে একটা সুতায় একটাই টান, শুধু ডিরেকশন কি আলাদা আলাদা, সেই ডিরেকশনটা হচ্ছে কি বস্তু থেকে উপরের দিকে। তাহলে আমরা প্রত্যেকটা বস্তুর ত্বরণ পাইলাম এবং প্রত্যেকটা বস্তুর উপর সুতার টান পেলাম। তো এগুলো যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা আস্তে আস্তে একটা একটা করে বস্তুর উপর নিউটনের দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করি। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রও আমরা যখন m2 ভরের উপর অ্যাপ্লাই করব, তখন আমরা আগে সমান চিহ্নটা দিয়ে রাখি। সমান চিহ্নের বাম দিকে আমরা বলগুলো লিখবো আর ডান দিকে লিখবো ভর গুণন ত্বরণ। এখন দেখো এই বস্তুর উপর কোন কোন বল কাজ করতেছে। একটা তো টি উপরের দিকে কাজ করতেইছে, সেটা উপরের দিকে পজিটিভ আমরা ধরে নেই, T2 পজিটিভ লিখে রাখলাম, ঠিক আছে। এবার এই বস্তুর ওজন, এখানে কিন্তু পাঠাতন নাই, তাহলে এই বস্তুর ওজন কোন দিকে কাজ করবে? নিচের দিকে কাজ করবে। তাহলে মাইনাস বস্তুর ওজন হবে কি m2g, ঠিক আছে। তাহলে এই বস্তুর উপর দুইটা বল কাজ করছে, সেটা আমরা লিখে দিলাম। এরপর এইদিকে লিখবে ভর এবং ত্বরণের গুণফল। তাহলে এই বস্তুর ভর কত? m2। আর ত্বরণ, এই বস্তু এ ত্বরণে উপরের দিকে যাচ্ছিল, আমরা ধরে নিয়েছিলাম আগে যে প্রত্যেকটা বস্তু এ ত্বরণে বাম থেকে ডান থেকে বাম দিকে যাবে এইভাবে। তাহলে উপরের দিকে ত্বরণ পজিটিভ, এই জন্য হবে কি ma। তাহলে এটা আমরা 1 নং সমীকরণ হিসেবে পেয়ে গেলাম প্রথম বস্তুর জন্য। এটা আমরা কি একটা সমীকরণ পেলাম, এটা আমাদের থাকলো। এবার আমরা আসি এই বস্তুর জন্য, m1 ভরের বস্তুর জন্য। তাহলে এখানে আমরা একটা সমান চিহ্ন দিয়ে রাখি। আমরা বাম দিকে কি লিখবো? এর উপর যতগুলো বল কাজ করতেছে সেটা। তাহলে T1 যে সুতার টানটা, সেটা m1 বস্তুর উপর উপরের দিকে কাজ করতেছে, তাহলে উপরের দিকে আমরা জানি আমরা পজিটিভ ধরে নিয়েছি, ঠিক আছে। আর এই বস্তুর ওজন কি নিচের দিকে কাজ করতেছে m1g, কারণ এখানেও কোনো পাঠাতন নাই। তাহলে এর ওজনটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। তাহলে নিচের দিকে নেগেটিভ আমরা m1g লিখলাম, ঠিক আছে। তখন এই বস্তুর ভর কত? ডান দিকে আমরা ভর এবং ত্বরণের গুণফল লিখবো। আর আর এই বস্তুটার ত্বরণ কিন্তু নিচের দিকে, তার কারণ টান উপরের দিকে হলেও ত্বরণ কিন্তু নিচের দিকে। তখন আমরা ধরে নিয়েছি যে, বারবার বলতেছি একই কথা, এই বস্তু উপরের দিকে এ ত্বরণে উঠবে, এটা এই দিকে যাবে এ ত্বরণে, আর এটা এ ত্বরণে এইদিকে নামবে। যেহেতু m1 ভরের বস্তুর ভর বা ওজনটা কি বেশি, ওর প্রভাবেই সবাই কি করবে? মুভ করবে। তাহলে যেহেতু নিচের দিকে এ ত্বরণ, এই জন্য কি হবে? মাইনাস এ। তো আর একটা সমীকরণ আমরা পেয়ে গেলাম ফাইনালি, ঠিক আছে। এরপর আমাদের হাতে থাকলো কোনটা? দ্বিতীয় যে এই উপরের যে বস্তুটা আছে, সেই বস্তুটা আমাদের কি হাতে থাকলো এখন, ঠিক আছে। তাহলে এবার আমরা উপরের বস্তুর জন্য নিউটনের যে দ্বিতীয় সূত্র আছে সেটা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে আমরা ধরি এখানে সমান চিহ্নটা দিয়ে রাখলাম, ঠিক আছে। আমরা বাম দিকে লিখবো কি? এই বস্তুর উপর যতগুলো বল কাজ করতেছে তাদের কি যোগফল। এই বস্তুর উপর কতগুলো বল কাজ করতেছে? একটা নিচের দিকে তার mg কাজ করতেছে ওজন, আর পাটাতনও উপরের দিকে কি সমান mg
দিচ্ছে। এই জন্য আমরা চাইলেই এদিকে mg মাইনাস mg 0 লিখতে পারি। ওই জন্য আমরা এই জিনিসটা আমরা লিখবো না। আমরা চাইলেই কিন্তু এদিকে লিখতে পারি, কিন্তু কাটা আগে আমরা তো জানি এটা কেটে যাবে, এই জন্য এটা আর আমরা লিখতেছি না, এই ঝামেলায় আমরা যাচ্ছি না। কিন্তু চাইলেই কিন্তু আমরা এখানে কি ডান দিকে কি লিখতে, বাম দিকে কি লিখতে পারি, নিচের দিকে mg, উপরের দিকে mg। তাহলে উপরের দিকের mgর জন্য পজিটিভ mg, নিচের দিকের mgর জন্য মাইনাস mg হইল। আর টান, ডান দিকে একটা টান, বাম দিকে একটা টান। তো আমরা এই দিকে পজিটিভ ধরেছিলাম, তাহলে হবে কি প্লাস T2, ঠিক আছে। আর এই দিকে ধরেছিলাম আমরা কি, বাম দিকে আমরা মাইনাস ধরেছিলাম, তাহলে এটাতে মাইনাস T2। তাহলে এই ছিল m ভরের বস্তুর উপর ক্রিয়াশীল সমস্ত বল। তাহলে mg mg কাটা, এটা আমরা এই জন্য আমরা এটা এই ঝামেলাটা প্রথমেই মিটাই ফেলবো, তাহলে আমাদের হিসাবটা কি হবে, একটুখানি ইজি হবে। বা কেটে গেলে তো কেটে দিবই। আর এই বস্তুর ভর কত, m। আর ত্বরণ কত, ত্বরণ কিন্তু এটা বাম দিকে, বাম দিকে ত্বরণ আমরা ধরেছি নেগেটিভ, ঠিক আছে। তো বাম দিকে আমরা ত্বরণ নেগেটিভ ধরেছি। এখন এই যে তিনটা ইকুয়েশন আমরা পেলাম, এই তিনটা ইকুয়েশন আমরা সলভ করব। তিনটা ইকুয়েশন সলভ করে আমরা কি করব, এ এর একটা মান বের করব, যে এ এর মানটা কত হয়। তাহলে হিসাব করার জন্য আমরা জানি যে তিনটা ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। তো আমি আগে এটা করার জন্য তিনটা ইকুয়েশন পাশাপাশি লিখে নিই। এখন দেখো তোমরা এই ইকুয়েশনটাকে কিভাবে সলভ করবা, খুব ইজি। আমরা তিনটা ইকুয়েশন লিখে নিয়েছি, T2 মাইনাস M2 G ইজ ইকুয়াল টু M2A। আর এই যে ইকুয়েশন, প্রত্যেকটা ইকুয়েশনে আমি কি করলাম, পাশাপাশি লিখে নিলাম, ঠিক আছে। তো এটাতে ঠিক আছে সবগুলোই। আচ্ছা, এখন দেখো অপনয়ন, অপনয়ন পদ্ধতি, বজ্রগুণ পদ্ধতি, তারপর প্রতিস্থাপন পদ্ধতি, সব কিছুই যে কোনো একটা প্রয়োগ করলেই হবে। তো আমরা যেটা প্রথমে করি, মানে ইজিলি করতে, যেটা করতে ইজি হয় সেটা আমরা প্রথমে 2 আর 3 জাস্ট যোগ করে দিই। কি করলাম, তোমরা লিখবা যে 2 আর 3 যোগ করি। আমি দেখো সরাসরি 2 আর 3 যোগ করি, 1 ওখানে থেকে গেল। 2 আর 3 যোগ কেন করব, সুবিধা হবে, কেন আমাদের T1 এর দরকার নেই, যেখানে T1 পজিটিভ আছে, এখানে T1 নেগেটিভ আছে, এই T1 কেটে গেল। তাহলে আমাদের এখানে থাকলো কি, তাহলে T2 মাইনাস M1G থাকলো। আর এইখানে কি থাকলো দেখো তো, এইটা হচ্ছে মাইনাস M1A মাইনাস MA, এটা থাকলো, ঠিক আছে। এখন আমরা যেটা করব, এই 1 নং ইকুয়েশন থেকে, 1 নং ইকুয়েশন থেকে আমরা T2 এর মানটা কি করব, বের করে নেব। 1 নং ইকুয়েশন থেকে, এটা সবার আগেই করবা তোমরা। T2 সমান হবে কি M2A প্লাস M2G। তাহলে M2G ওইদিকে নেগেটিভ ছিল, এদিকে এসে পজিটিভ হইলো। তো এইটাকে আমরা যদি 4 নং ইকুয়েশন দেই, তাহলে এই 4 নং ইকুয়েশন থেকে এখানে নতুন যে ইকুয়েশনটা পেলাম সেখানে T2 এর মানটা বসিয়ে দেব। তো T2 এর মান বসিয়ে দিলে কি হবে, তাহলে M2A প্লাস M2G মাইনাস M1G ইজ ইকুয়াল টু মাইনাস M1A মাইনাস MA। তাহলে আমরা যেহেতু A এর মান বের করব, তাহলে A সম্বলিত পদগুলো সব আমরা বাম দিকে নিয়ে আসি, আর G সম্বলিত পদগুলো সব ডান দিকে নিয়ে যাই, ঠিক আছে। তাহলে এখানে M2A থাকলো, আর ওই দিক থেকে মাইনাস M1A এসে এদিকে প্লাস M1A হইলো, আর ওই দিক থেকে মাইনাস MA এসে এদিকে প্লাস MA হলো। আর M2G, এই প্লাস M1G এদিকে এসে প্লাস হয়ে গেল, আর এখানে প্লাস M2G এদিকে এসে হয়ে গেল মাইনাস, ঠিক আছে, M2G। তাহলে এটা তোমরা বুঝতেই পারছো। এরপর আমরা যেটা করব, A কমন নিয়ে এখানে আমরা সাজিয়ে লিখতেছি M1 প্লাস M2 প্লাস M, আমি জাস্ট সাজিয়ে লিখলাম। আর এখানে আমি যদি G কমন নেই, আচ্ছা এটা এরকমই থাক, M1G মাইনাস M2G। তাহলে এবার যদি আমি A বের করতে চাই, তাহলে A সমান খুব ইজিলি হবে M1G মাইনাস M2G, নিচে আছে কত M1 প্লাস M2 প্লাস M। এই যে দেখো, তাহলে ত্বরণ বস্তু, তিনটা বস্তুরই একই রকম ত্বরণ হবে সবসময়। এইরকম কপি কলার সিস্টেমে সবার ত্বরণ সবসময় একই হবে, যদিও অনেক সময় একটার ত্বরণ বের করতে বলে, কিন্তু প্রত্যেকের ত্বরণ একই হবে। তো এই সূত্রটা দেখো, তাহলে আমরা আগের সূত্রটাতে আর এই সূত্রটা যদি একটু মিল খুঁজে পাই, তাহলে ওখানে ছিল কি M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2।
তাহলে আমরা দেখো উপরের জিনিসটা খেয়াল করো। আগে ওই প্রথমটাতে শুধুমাত্র একটা বস্তু এখানে ছিল আর এই রকম ছিল, ঠিক আছে? এটা ছিল M2। তাহলে দেখো যে বস্তুটা ঝুলন্ত আছে উপরে কিন্তু সবসময় ঝুলন্ত বস্তুর ওজন হচ্ছে, দেখো এখানে একটা বস্তু ঝুলন্ত ছিল ওই জন্য তার ওজন। আর এই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে এখানে দুইটা বস্তু ঝুলন্ত ছিল, এই জন্য দেখো ঝুলন্ত M1 ছিল, এটা M1 আর M2। তাহলে উপরে সবসময় কি হবে, ঝুলন্ত বস্তুগুলোর কি হবে, ওজন হবে। উপরে হবে কি ঝুলন্ত বস্তুগুলোর ওজন, আর নিচে হবে কি যতগুলো বস্তু গতিশীল হবে তাদের সবার ভরের যোগফল। তাহলে M1, তাহলে এখান থেকে এইটা মাথায় রাখবো। তাহলে আর এখানে মাইনাস কেন, তার কারণ আমরা জানি যে এই দিকে বস্তুগুলো পড়বে কোন দিকে, নিচের দিকে। বস্তুগুলো সবাই পড়বে কোন দিকে, নিচের দিকে। এই জন্য কি এই দিকে যদি এইদিকে যদি তোমার কি হয় M1G হয় আর M2 এর জি, M2G যেটা এই বস্তুর যে ওজন সেটা কিন্তু এই দড়ি বরাবর উপরের দিকে কাজ করবে, এই জন্য ওটা নেগেটিভ হয়ে গেছে। তার মানে এই বস্তুর উপর নিট বলটা কত হবে, এর ওজন মাইনাস এর ওজন। তাহলে এই যে তোমার সূত্রগুলো পেয়ে গেলাম। তাহলে এই সূত্রটাকে যদি মানে এখন তো আমরা এত কিছু বুঝলাম, এখন অঙ্ক করার ক্ষেত্রে তো আমরা এত কিছু হিসাব করব না। অঙ্ক করার ক্ষেত্রে এই অঙ্কগুলো কিভাবে করব সেটার জন্য আমি তোমাদের একটা সরাসরি আমরা নিউটনের দ্বিতীয় সূত্র এখানে কিভাবে অ্যাপ্লাই করব। এই পুরো সিস্টেমের মধ্যে আমরা কি করব, নিউটনের দ্বিতীয় সূত্র একবারই অ্যাপ্লাই করব, যেটা কি হবে এই সূত্রের আমরা এত ইয়াতে যাব না। তো আমরা যেটা মাথায় রাখবো, আমরা একই এটা পুরোটাই যেহেতু একটা দড়ি দিয়ে বাঁধা আছে তাহলে পুরোটাই হচ্ছে একটা সিস্টেম। এই সিস্টেমের মধ্যে আমরা ডান দিকে লিখব কার্যকরী বল, ডান দিকে লিখব কি কার্যকরী বল, আর এই দিকে লিখব আমরা কার্যকরী ভর গুণন ত্বরণ, ঠিক আছে? এখন আমি দেখো কার্যকরী বল কেন লিখলাম, অ্যাক্টিভ ফোর্স যে বলগুলো এখানে কাজ করতেছে তার কি নিট কার্যকরী বল, এখানে আমরা লিখতে পারি কি নিট কার্যকরী বল। তাহলে তাহলে নিট কার্যকরী বল কত হবে, তাহলে এখানে নিট কার্যকরী বল এই যে এম ভরের বস্তু আছে এর যে ওজনটা আছে এটা কি হবে না, এখানে কাজ করবে না। আমরা টি এর টানগুলো কল্পিত, এগুলো টান হিসাব করবো না, এখানে আমরা যে যে বলগুলো দেখতে পাবো শুধু সেগুলো হিসাব করব, ঠিক আছে? এখন এখানে নিট কার্যকরী বল বলতে বোঝাচ্ছে M1 বস্তুর ওজন আর M2 বস্তুর ওজন, এই দুইটাই গেছে এখানে কার্যকর। আর M বস্তুর ওজন এখানে কার্যকর না, তার কারণ হচ্ছে পাটাতনের উপর আছে, এর ওজনকে এই পাটাতন কি করে দিয়েছে, নিষ্ক্রিয় করে দিয়েছে। তাহলে নিট কার্যকরী বল হবে এখানে মূলত W1 হবে। আর এটা যদি নিচের দিকে হয় তাহলে W2 কিন্তু দড়ি বরাবর উপরের দিকেই টানবে, তার কারণ এটা নিচের দিকে যাবে আর এই দড়ি বরাবর বরাবর এই টানটা এইখানে এসে কিন্তু উপরের দিকে হবে, তাই না? এটা তো সবাই বুঝতে পারতেছ। তাহলে এটা হচ্ছে নিচের দিকে যদি W1 হয় M1 ভরের বস্তুর ওজন, তাহলে W2 M2 ভরের বস্তুর ওজন হবে উপরের দিকে। কত কোন দিকে হবে, উপরের দিকে। তাহলে মাইনাস কি হবে W2। তাহলে এটা হলো কি এই বস্তুর উপর কি কার্যকরী বল। তাহলে সব মূলত প্রত্যেকটা বস্তুর উপরই হবে এটা কার্যকরী বল, অর্থাৎ এই পুরো সিস্টেমের উপর কার্যকর বল হবে এটা। তো যেটা সাধারণত বেশি আমরা সেই দিকে হিসাব করব, সেটাকে পজিটিভ ধরে, আর যেটা কম সেটাকে নেগেটিভ ধরবো, তখন বস্তুটা বেশিটার দিকেই পজিটিভ গতিশীল হবে, আমরা ওইটাকেই পজিটিভ ধরবো। আর কার্যকরী ভর বলতে আমি যেটা বোঝাচ্ছি, এই যে কার্যকরী যে বলটা আছে এই বলটার কারণে কোন কোন বস্তু গতিশীল হবে, কার্যকরী বলের কারণে কোন কোন বস্তু গতিশীল হবে। এখন গতিশীল কিন্তু শুধুমাত্র M1 আর M2 হবে না, প্রত্যেকটা বস্তুই কি হবে, গতিশীল হবে। M ভরের বস্তুও গতিশীল হবে, M2 ভরের বস্তুও গতিশীল হবে, আর M1 ভরের বস্তুও এই বলের কারণে গতিশীল হবে। তখন প্রত্যেকেই কি হবে, এইভাবে কি হবে, এই দিকে আসবে। তাহলে কার্যকর বল আছে, কার্যকরী বলের কারণে যে ভরগুলো গতিশীল হবে তাদের ভর, তাহলে M1 প্লাস M2 প্লাস M3 এরা কিন্তু সবাই কি হবে, গতিশীল হবে, ইনটু ত্বরণ। আমরা তাহলে এই যে হলো কি তোমার এখন এখন কি হইতে পারে, এখন এখানে ঘর্ষণ বল কাজ করতে পারে। ঘর্ষণ বল আমরা ধরেছি বস্তু কোন দিকে, এই দিকে গতিশীল হবে। ঘর্ষণ বল কিন্তু সবসময় বিপরীত দিকে কাজ করে, তাহলে ঘর্ষণ বল কাজ করবে কোন দিকে, এই দিকে। এখানে ঘর্ষণ বল যদি কাজ করে তাহলে কি হবে,
তাহলে ঘর্ষণ বল যেহেতু উল্টা দিকে কাজ করতেছে, তাহলে কার্যকরী বলের সাথে এখানে মাইনাস এফ কি হবে আবার। তো কার্যকরী বল মানে হচ্ছে নিট কার্যকরী বল মানে হচ্ছে সবগুলো বলের ভেক্টর যোগফল। তাহলে W1 নিচের দিকে কাজ করতেছে, ওইটাকে যদি আমরা পজিটিভ ধরি নেই, যেদিকে যাচ্ছে সেটাকে পজিটিভ, অ্যাকচুয়ালি তো বস্তুটা নিচের দিকেই যাবে, ওইটাকে আমরা পজিটিভ ধরলে আমাদের নেগেটিভ ঝামেলাগুলো থাকছে না। আর অন্য বলগুলো বিপরীত দিকে কাজ করতেছে, W1 উপরের দিকে টানতেছে, এফ তো সবসময় গতির বিপরীত দিকেই কাজ করে ঘর্ষণ বল। তাহলে কি হলো, আমরা এখানে কি করে দিলাম, বিয়োগ করে দিলাম ঘর্ষণ বলও যদি কখনো কখনো থেকে থাকে। তাহলে নিট কার্যকরী বল কিন্তু এটা হইলো। আর নিট কার্যকর বল ওই যে সেম, এই যে বলটা আছে এই বলের কারণে কে কি গতিশীল হবে, এরা সবাই গতিশীল হবে, পুরো সিস্টেমটাই কি হবে, গতিশীল হবে। ঠিক আছে, আবার যদি এই কপি কলে যদি ঘর্ষণ বল কাজ করে তাহলে সেটাও এখানে মাইনাস হবে, এই কপি কলে যদি ঘর্ষণ বল কাজ করে সেটাও মাইনাস হবে। তো সমস্ত ঘর্ষণ বল সবসময় কি হবে, নিট বল থেকে বাদ দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে সরাসরি এই সূত্রটা, তো ঘর্ষণ বল সাধারণত আসে না, একটা একটা ঘর্ষণ বল দিতে পারে, তাহলে সেক্ষেত্রে সূত্রটা হবে এইরকম, W1 মাইনাস W2 মাইনাস এফ ইজ ইকুয়াল টু সব যে বস্তুগুলো গতিশীল হবে, এখানে সবগুলো বস্তু গতিশীল হবে ইন্টু ত্বরণ। তাহলে এইটাই কিন্তু আমরা কি ওখানে পেয়েছি, W1 হচ্ছে M1G, W2 হচ্ছে M2G, আর এফ কে আমরা ধরি নাই, এই সূত্র কি পাওয়া গেছে। তাহলে আশা করি তোমরা কি করতে পারছো, কপিকলের যে মেকানিজম এটা তোমাদের কাছে আশা করি থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি দুইটাই কি হয়ে গেছে, তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। আশা করি তোমাদের কি কপিকল নিয়ে আর কোনো ধরনের প্রবলেম হবে না। যেরকম পরীক্ষায় একটা অঙ্ক আসছিল, ওই অঙ্কটা আমরা অঙ্কে অবশ্যই আলোচনা করব। এখানে দেখা গেছে যে একটা বস্তু, একটা মনে করো যে এখানে খুব সম্ভবত 5 কেজি, এখানে একটা বস্তু ছিল কপিকল দিয়ে, আর একটা বস্তু কিভাবে ঝোলানো ছিল। ঠিক আছে, এটা মনে করো যে 5 কেজি আর এটা 2 কেজি। তাহলে আমরা যদি এই বস্তুর ত্বরণ বের করি, বলা আছে যে এই বস্তু এম ভরের বস্তুর কারণে, এটা ছিল ক্যাপিটাল এম, কোন এক বোর্ডে আসছিল, আর এটা ছিল স্মল এম। ঠিক আছে, তাহলে বলছে যে ক্যাপিটাল এম ভরের বস্তুর কারণে স্মল এম ভরের বস্তুর উপর কি ধরনের প্রভাব পড়বে। ঠিক আছে, ক্যাপিটাল এম ভরের বস্তুর উপর স্মল এম, মানে ক্যাপিটাল এম ভরের বস্তুর ওজন স্মল এম ভরের বস্তুর উপর কি প্রভাব ফেলবে, এই যে প্রশ্নটা আসছিল। তো বেশিরভাগ বইয়ে যেভাবে করা আছে সেটা হচ্ছে এর যে ত্বরণ বের করেছে, এর ত্বরণ হয়েছে এ সমান, ওরা সবাই দিয়েছে 5 ইন্টু 9.8 ডিভাইডেড বাই এর ত্বরণ, শুধুমাত্র এর ওজন 2। তাহলে এইটা কিন্তু 9.1 এর চেয়ে অনেক গুণ বেশি হবে, দেখো 9.1 ইন্টু আড়াই। তাহলে এটা অদ্ভুত কথা, এই বস্তুটা যখন একা পড়তো সে 9.8 ত্বরণে পড়তো, আর ও আর একটা বস্তুকে সাথে নিয়ে পড়বে, তার ত্বরণ আবার 9.8 এর চেয়ে আড়াই গুণ বেশি হবে, এটা কেমন কথা, তাই না? এখানে যে ভুলটা ছিল, তারা বই কি আসলে ফলো করে নাই। এইখানে মেনলি কি হবে, ভরের ক্ষেত্রে দুইটাই যোগ হবে, 2 যোগ 5 হবে। ঠিক আছে, এই দুইটা ভরই যোগ হবে এখানে, তার কারণ এখানে অ্যাক্টিভ ফোর্স কোনটা, অ্যাক্টিভ ফোর্স কিন্তু এইটাই, 5 কেজির 5 কেজির যে ওজনটা সেটাই কি অ্যাক্টিভ ফোর্স, এটাই এখানে কি করতেছে, কাজ করতেছে। এটাই কি করবে, নিচের দিকে M1 বস্তুর ভরকেও নিচের দিকে নিয়ে যাবে, আর যেটা স্মল এম ভরের বস্তুকেও সে ডান দিকে নিয়ে যাবে এই ধরনের। আর এর ভর তো এখানে কি কার্যকর হচ্ছে না, কারণ এখানে একটা পাটাতন আছে, কার্যকর বল একটাই এখানে। আর কার্যকর ভর কোনটা, তাহলে এই বলের তুলনায় গতিশীল হবে কোন কোন বস্তু, এম ভরের বস্তুও গতিশীল হবে, M2 ভরের বস্তুও গতিশীল হবে। তাহলে এম প্লাস বড় এম ইন্টু কি হবে, উভয়ের ত্বরণ। তাহলে সেখান থেকে এ সমান কি হবে, তাহলে 5.98 ডিভাইডেড বাই M1 প্লাস M2, তাহলে 2 প্লাস 5 দুইটাই। ঠিক আছে, তাহলে এইভাবে কি অঙ্কগুলো করতে হবে। আর যদি একাধিক বস্তু থাকে সেক্ষেত্রে ওই সূত্র তো বসিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। এরপর আমরা নিউটনের পরের ক্লাসে আমরা নিউটনের থার্ড ল আলোচনা করব। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আবার দেখা হবে ইনশাল্লাহ।